আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক এই নতুন আইডি লাল মিয়া কমান্ডারে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, তাদের দেশ থেকে বিদেশ থেকে অনেকেই আমাকে ফোন দেন, SMS দেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। বিদেশ থেকে আমার কথা দেখেন, আমার আইডি ফলো রাখেন। সকলকে যারা মুসলমান আছেন সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন আমি তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার সকল ফ্যান ফলোয়ার সহ 45,810 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই এবং বোনেরা সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই লাইভে অনেকেই ঢুকেছেন। যদি আমার পুরাতন আইডি থাকতো তাহলে এতক্ষণে অনেকগুলো ফ্রেন্ড কিন্তু লাইভে ঢুকে যায়, কিন্তু যেহেতু আইডিটি নতুন সেহেতু এখানে একটু কমে আসে। 10-12 জন লোক, 15 জন লোক ইতিমধ্যেই যারা লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর প্রত্যেকেই লাইভটা যে যখন যেখান থেকে দেখবেন, যদি গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে শেয়ার আশা করব। অনেক দূর থেকে আপনার লাইভটা, বুঝতে পারছি না ভাই আসলে কি কমেন্ট করলেন। অনেক দূর থেকে লাইভটা, হবিগঞ্জ জেলা থেকে লাইভটা দেখলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন জানাবেন। সেই সাথে আপনাদের মতামত, আমার কথার উপর ভিত্তি করে আপনাদেরও যে মতামত আছে জানাবেন। আসলে বর্তমানে তো রমজান মাস, পবিত্র রমজান মাস, আপনারা সকলেই জানেন যে মাহে রমজান মাসে তারাবির নামাজ আদায়ের জন্য এই যারা সূরা তারাবি পড়ে তাদের 9টার মধ্যেই শেষ হয়ে যায়, 8:35-40-এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু যারা খতম তারাবি পড়ে তাদের আরও সময় লাগে, 10টা বেজে যায়, যে কারণে লাইভে তেমন লোক কিন্তু আশা করা যায় না। আবার 9টার পরে যে লাইভ দিলে সেই লাইভও কিন্তু রাত্রি হয়ে যায়। সব মিলিয়ে রমজান মাস আসলে লাইভের মাস না, এই মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস। তো আমরা হয়তোবা প্রয়োজনের খাতিরে আসতে হইলেও আমি 8:30টায় টাইম দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে 8:30টায় তো নামাজ শেষ হবে না, নামাজ শেষ হতে হতে কমপক্ষে 8:40 তো বাজবেই, আরও একটু বেশিও বাজতে পারে। সেই কারণে আমি কিন্তু 8:45টায় লাইভে আসতে বাধ্য হলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা এই 15 মিনিটটা অতিক্রম হয়েছে সেটা অনেকেই কিন্তু ফোন দিয়েছেন যে ভাই লাইভে আসার কথা ছিল, আসেননি। তো যারা ধৈর্য নিয়ে আমার লাইভ দেখেন, আমি প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি তাদেরকে। তো যাই হোক, এবার কিছু কথা নিয়ে আপনাদের সামনে আজকের এই লাইভ। আপনারা আপনাদেরও মতামত দেবেন আমার মতামতের পাশাপাশি। আমরা 45,810 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পরিষদে কর্মরত আছি। তো আমাদের একমাত্র গ্রাম পুলিশ সদস্য, আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, গ্রাম পুলিশের ধৈর্যটা একটু কম। অন্যান্য ডিফেন্সের যে বাহিনী আছে তাদের যে ধৈর্য শক্তি আছে, তো গ্রাম পুলিশের ক্ষেত্রে সেটা নেই।
এখানে আমরা এলোমেলো একটা বাহিনী, আমাদের কিন্তু এই যে ঐক্য, শান্তি, শৃঙ্খলা, একটা বাহিনীর মধ্যে এই তিনটা ট্রেনিংয়ের মাধ্যমেই থাকার কথা, কিন্তু গ্রাম পুলিশের মধ্যে নেই। কারণ আমাদের মধ্যে না আছে ঐক্য, না আছে শান্তি, না আছে শৃঙ্খলা, কোনোটাই আমাদের মধ্যে নেই। তো এগুলো আমাদের মধ্যে অবশ্যই আনতে হবে, ঐক্য, শান্তি, শৃঙ্খলা। আপনারা দুইটি কমিটি এক হয়ে যান ভাই। আচ্ছা, আমার সাইফুল ইসলাম ভাই, যাই হোক, আমার একটু রাগ বেশি। আমি দেখা গেছে যে অনেক বিষয়ে আপনারা মন্তব্য করলে আমি রাগ করি। আমার সাইফুল ভাই অলরেডি একটি প্রশ্ন করেছেন। তো যাই হোক, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি এখানে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। মুখে বলা অনেক কিছুই সহজ, কিন্তু সেটার বাস্তবতা করাটা কঠিন। মুখে আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এখন সাইফুল সাহেব, আপনি বললেন দুইটা কমিটি এক হয়ে যান। আপনি যদি কুমিল্লার সাইফুল ভাই হয়ে থাকেন, যাই হোক, এইখানে তো ছবি, আপনার যে ছবি, আমি আপনাকে লাইভের থেকে বুঝতে পারতেছি না, মনে মনে হয়। আচ্ছা, যদি কুমিল্লার সাইফুল ভাই হয়ে থাকেন, আপনি তো এই প্রশ্ন করার কথা না। আপনি নিজে দুইটা কমিটিকে একত্র করার জন্য যথার্থ চেষ্টা করেছেন। আপনি এবং রাজশাহী জেলার প্রভা থানার আমার আরেকটি ভাই আছে, লালন শেখ ভাই, আপনারা 4-5 জন ব্যক্তি আলাদাভাবে একটা কমিটিও দাঁড় করেছেন। সেই কমিটি হচ্ছে তদন্ত কমিটি, কার দোষ কার গুণ। তো আপনারা 4-5 মাস যাবত চেষ্টা করে এই ঘরটায় এই নেট খুব সমস্যা, আর আমার সেটটাও দুর্বল। তো সব মিলিয়ে হয়তো বা লাইভে মাঝে মধ্যেই আপনারা একটু বিরক্তি বোধ করবেন এমন নেট সমস্যার কারণে। তো আমি সাইফুল ভাইয়ের যে প্রশ্নটি করতেছি, যে এই 5 মাসে আপনারা পারেননি দুই কমিটিকে এক করতে, তাহলে আপনারা এই প্রশ্নটা অযথা বাই করবেন না। এই প্রশ্নটা এখন আমার কাছে একটা বিরক্ত লাগে, একটা বিরক্ত বিষয় হয়ে দাঁড়ায়। আর আপনি সাইফুল সাহেব এত কমিটি মানেন বা না মানেন, এটা আপনার ব্যাপার ভাই। আপনি মানলেন না, তাহলে একটা আপনি এই পর্যন্ত কেউ করতে পারে নাই, কেউ এক করতে পারে নাই। আর আপনার এইখানে আপনি না মানলেও কর্মচারী ইউনিয়ন বসে থাকে না, তারা তাদের কমিটি সাবমিট করে, তারা তাদের টেন্ডার সাবমিট করে, তারা তাদের মতো কাজ করে। আপনি সাইফুল মানলেই কি আর না মানলেই কি, সেক্ষেত্রে আমিও আমার কাজ করব, আপনার সাইফুলের কাছে আমার ভাই বুট লাগবে না। আপনি মানলে আমি মন্ত্রী হবো না, যে আপনি যদি আমার মানেন তাহলে মনে হয় আমি মন্ত্রী হয়ে যাবো, আর আপনি না মানলে আমি এমপিও হইতে পারব না, এমন না। যেহেতু এমন না, তাহলে আপনার সাইফুল না মানলে আমার কিছু আসে যায় না। আপনি না মানলে ক্ষতি আপনার। সাইফুল সাহেব যদি ওই সাইফুল হয়ে থাকেন, তাহলে যাই হোক, তারপরও আপনি যেহেতু এইভাবে প্রশ্ন করেছেন, আপনার উত্তর দিলে এখন আর আমি দায় না। আমি আপনার সাথে এখন এইভাবে কথা বলতে পারি, কারণ আপনি যেইভাবে কথা বলতেছেন, আপনার কথাটা টিট ফর টেট। উত্তর দিলে সেইভাবে উত্তর দিতে হয়। আপনি সাইফুল না মারলে ক্ষতিকার। এখানে কোনো জিনিস চাইতে গেলে, দাবি আদায় করতে গেলে একটা ব্যানার লাগবেই। একটা কমিটির মাধ্যম দিয়ে সরকারের কাছে দাবিটা চাইতে হচ্ছে, এবং সেটা আদায়ের জন্য দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আপনার সাইফুল মানলেন না, আমি কমিটিও করলাম না। আপনার কমিটি না করলে তো আমি কোনো জিনিস সরকারের কাছে দাবিই করতে পারতেছি না। তাহলে আপনি মানলেই আমার কি আসে যায়, আর না মানলেই কি আসে যায়? আপনি যদি ওই সাইফুল হয়ে থাকেন, তাহলে আপনি আমার 2 টাকা দিয়ে সহযোগিতা করছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু তারপর যে 2 টাকা আপনি আমার দিয়ে সহযোগিতা করছেন বিদায়ী, আপনার সব সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে, এমন কোনো বিষয় না। ধন্যবাদ সাইফুল ইসলাম সাহেবকে। তো আমি এখনও শিওর না, কারণ ছবি একেবারে ছোটো, আইডিতে ছোটো। আমি ছবিটা বড় করলে বুঝতে পারবো যে আপনি কোন সাইফুল। তো আপনি চেষ্টা করছেন, আপনি যদি ওই সাইফুল হয়ে থাকেন, আপনি নিজেই চেষ্টা করছেন, নিজেই ব্যর্থ। আপনার কীভাবে বলেন দুই কমিটি এক হইতে? যাই হোক, গেল। এখন দীর্ঘদিনের যে অবহেলিত, সেই অবহেলিত জীবন থেকে উত্তোলন বেরিয়ে আসতে হলে অবশ্যই এখানে এই কমিটি আরেকটা বাধ্য হয়েই করতে হচ্ছে, বাধ্য। কারণ পূর্বের কমিটি 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট থাকা সত্ত্বেও সেই গ্যাজেট তারা সরকারের কাছে কখনো চায় নাই, বা সরকারের কাছে তারা এই গ্যাজেট নিয়ে, গ্যাজেট বহালের জন্য তারা কিন্তু একবারও এই বড় ধরনের কোনো সমাবেশ করেনি, বা কোনো আন্দোলন করেনি, কোনো কিচ্ছু করেনি। তারা 17 বছর তারা একটা কাজ করেছে,
আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী তারা তাদের কমিটিতে এই কি বানিয়েছে, কমিটির উপদেষ্টা বানিয়েছে। যেখানে একটা কমিটির উপদেষ্টা আওয়ামী লীগের সময়ে তাদের কমিটির উপদেষ্টা ছিল নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শাহজাহান খান সাহেবের মতো একজন এই ক্ষমতাশালী বড় ধরনের ব্যক্তিত্ব থাকার পরও ওই সময় 2016 সাল 17 সালে বেতন ছিল মাত্র 3,000 টাকা। এটা কি একবারও ভেবে দেখেছেন? ভাবা যায়? এটা ভাবার মতো? গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা বানিয়েছিলেন তখনকার সময়ের বাংলাদেশ আওয়ামী লীগের আরও ক্ষমতাশালী এমপি এবং মাননীয় এই আপনার কি বলে সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন। তারপরও 2011 সালে গ্যাজেটের যে জাতীয় বেতন স্কেল সেইটা তারা বহাল করতে পারেনি। আসলে আপনারা হয়তো বা জানেন না, পারেনি না, তারা করেনি। কেন করেনি? কারণ জাতীয় বেতন স্কেল হয়ে গেলে এখানে আর কোনো কমিটির প্রয়োজন পড়বে না, কমিটি তখন থাকবে না। যেই কারণে তারা এই কাজটি করেনি। তারা কি করেছে? টেন্ডার, পোশাক টেন্ডার। যখন তারা টেন্ডার পাইছে তখন তাদের আর কোনো কিছু লাগেনি। যদিও তখন থেকে কমিটি দুইটা ছিল, কিন্তু দুই কমিটি মিলে তারা টেন্ডার জমা দিত। দুই কমিটি মিলে, কমিটি দুজনের দুইটা, কিন্তু দুইজন কমিটির সমন্বয়ে তারা টেন্ডার জমা দিত। ওইদিকে ভবেন কমিটি, এইদিকে মোস্তফা কামাল কমিটি, দুইটা কমিটি ছিল। দুই কমিটি আলাদা আলাদা, কিন্তু টেন্ডারের জায়গায় যে দুজন এক হইতো, দুজনে মিলে ভাগাযোগি করে টেন্ডার জমা দিত। এই টেন্ডার ব্যবসাটা তারা করতো। তো তাদের চাওয়া পাওয়া ওই টেন্ডার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, যেই কারণে 2011 সালে গ্যাজেট থাকা সত্ত্বেও সেই গ্যাজেটটি বহাল হয়নি। বহাল করার জন্য এই দুই কমিটির এক কমিটিতেও কারো কোনো এই মাথা ব্যথা কিন্তু ছিল না। আমি আসলাম 2018 সালে। 2018 সালে আসার পরে 2018 সালেই যখন সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি মামলা করলাম জাতীয় বেতন স্কেলের জন্য মহামান্য হাইকোর্টে, ওই বছর বড় ধরনের আলোড়ন সৃষ্টি হওয়ার কারণে আলোড়ন সৃষ্টি করতে পারলাম। টিভি চ্যানেল, ফেসবুক মিডিয়া, পেপার পত্রিকা সহ সব জায়গায় একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হলো যে গ্রাম পুলিশের বেতন 3,000 টাকা। এই 2018-19 অর্থ বছরে তখন 3,000 টাকা বেতন থেকে আওয়ামী লীগের সরকার তখন 6,500 টাকা বেতন করলো। যাই হোক, নতুন কোনো কমেন্ট আসতেছে না। এটা এই আমার, হ্যাঁ আসছে, আমি দেখিনি ভাই। শেষটা তো শেষ নাই, কি করব বলেন? তারপরেও মানে না, সবাই যদি এক হয়ে কাজ করতো তাহলে। ভাই আপনি জানেন যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটা মরার আগের দিন পর্যন্ত হবে না। তাহলে সেইটা সোজা করার চেষ্টা করাটা অযথাই কি সময় নষ্ট করা না? বোকামি নেয়? আপনার মতো মেধাবী শিক্ষিত একটা ছেলে সেই চেষ্টা যদি সারাদিন সকাল সন্ধ্যা করে সময়টারে নষ্ট করেন, তাহলে আপনি কাজ করবেন কখন? আপনার আনারে একটা কাজ করতে যে সারাদিন নষ্ট করলেন, আবার আগামীকালকেও সেটা করবেন, পরের দিন আপনি সেটাই করবেন। কুকুরের লেজ তো এটা মৃত্যুর আগ পর্যন্ত সোজা হবে না ভাই। তো সেই চেষ্টাটা আপনার করা, এটা কি কোনো এই শিক্ষিত ছেলের কাজ? তো যাই হোক, আমি আপনাকে আর বোঝানোর চেষ্টা করব না ভাই। আমি তো বলছি যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমি আর একটু সময় নিয়ে বলি, যেহেতু মাত্র 30 জন লোক এখানে যুক্ত আছেন। আমি আজকে একটি ভিডিও পোস্ট করেছি, আপনি এগিয়ে যান ইউসুফ গনি ভাই, আল্লাহ আছে আপনার সাথে, আমি সহায়তা করব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই ইউসুফ গনি ভাই। নোয়াখালীর থেকে আমি যদি ভালোবাসা বেশি পাই সেটা আপনার কাছ থেকে পাইছি, আপনার থানা থেকে পাইছি, আপনার সহকর্মী, আপনার সহযোদ্ধা আরও 2-4 জন আছে, তারা সহ, আপনার সহ আমি পাইছি ভাই। আমি ভাই আপনার কাছে কৃতজ্ঞ। আমি নিমক হারাম না, আমি কখনোই এই অকৃতজ্ঞতা বোধ আমার ভিতরে নাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি, এটা আমার অভ্যাস ভাই। আজকে দেলোয়ার সাহেবের, উনি 10 দিন আগে কল দিছিল একটা কল, আর 5 দিন আগে একটা কল দিছিল। 10 দিন আগের যে কল রেকর্ডটা সেটার 8 মিনিট ছাড়ছি, এখনও 4 মিনিট 4.5 মিনিটের
একটা খণ্ড আমার কাছে আসছে, সেটা আবার কালকে ছাড়বো। আর গত 3 দিন আগে 4 দিন আগে কথা হয়েছে 18 মিনিট। 18 মিনিটটা 2 মিনিট 2 মিনিট করে আমি ছাড়বো। আপনাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যিনি মহাসচিব ছিলেন, এখন তারা 4 জন এক হয়েছে, মানে 2 কমিটি এক হয়েছে। এক হয়ে তারা কমিটি করার চেষ্টা করতেছে। তার নিজের মুখের স্বীকারোক্তি যে লাল মিয়া, তোমার নামে মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের যত সব অফিসার আছে সবার কাছে বদনাম করাই হচ্ছে। নাসের, ববেন, মোস্তফা কামাল সহ ওই কমিটির লোকজন যারা আছে তাদের দায়িত্বই হচ্ছে, কাজই হচ্ছে মন্ত্রণালয়ে যে শুধু তোমার নামে বদনাম করা, আর কোনো কাজ তাদের নাই। আরও স্পষ্ট ভাষায় তিনি এখানে বলছেন, কষ্ট করো তুমি, কাজ করো তুমি, নাম নাম নেই কর্মচারী ইউনিয়ন, নাম ভাড়ায় তারা। সেই রেকর্ড আমার কাছে আছে। কষ্ট তুমি করো কিন্তু নাম করে তারা। আরও রেকর্ড আছে এখানে যে তারা এই টেন্ডারের কাজগুলো করে 4 থেকে 5 লাখ টাকা একজন লাভ করে। এক একটা টেন্ডারের জেলা প্রতিনিধি 4-5 লাখ টাকা লাভ করে। রেকর্ড আমার কাছে আছে। আমি আজকে একটা রেকর্ড ছাড়ছি, আরও রেকর্ডগুলো রয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে আমি আগামীকাল একটা ছাড়বো, পরের দিন একটা ছাড়বো, তারপর দিন একটা ছাড়বো। তাহলে তাদের সাথে আপনি আমাকে একত্র হইতে বলছেন। চুরের সাথে একত্র হইয়া হুজুর কি কোনো কাজ করার কিছু আছে হুজুরের? কিন্তু আপনারা 2-4 জন ব্যক্তি আছেন তাদের সাথে কাজ করতে বলেন। 2-4 জন ব্যক্তি আছেন আপনারা কমিটি মানেন না, আর কমিটি মানেন না। আপনি না মানলেই কি কর্মচারী ইউনিয়ন কমিটি আপনি ঠেক দিতে পারবেন? ধরেন আপনি কর্মচারী ইউনিয়নের কমিটি মানেন না, তো কী হয়েছে? কর্মচারী ইউনিয়ন কমিটি কি আপনি মন্ত্রণালয়ে বন্ধ করতে পারছেন? আপনার মতো সাইফুল কিছুই না এখানে, আপনি কিছুই করতে পারবেন না। তো জোর যার মূল লোক তারা জোর করে এতদিন এই আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের তারা হাত করে এই কাজগুলো তারা এখানে করে আসছে। শুধু টেন্ডার ব্যবসা করছে, গ্রাম পুলিশের কোনো মান উন্নয়ন তারা করেনি। 2018 সালে রিট করার পরে এই 6,000 থেকে 3,000 থেকে 6,500 টাকা বেতন, সেটাও আমি লাল মিয়ার কারণে হয়েছে। বর্তমানে যে 1,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে সেটাও আমি লাল মিয়ার কারণেই হয়েছে। আপনারা স্বীকার করেন বা না করেন, আপনারা স্বীকার করবেন না, কারণ গ্রাম পুলিশের ভাগ্য কিন্তু এই পরিবর্তন না হওয়ার বেশ কিছু কারণ আছে ভাই। আর কিছু না থাকলেও আল্লাহ আছে, কিচ্ছু না থাকলেও আল্লাহ আছে। আল্লাহ সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করে না যে ব্যক্তি নিজের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা নিজে করে না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। যদি কোনো এই কোরআনে হাফেজ আমার আইডিতে থাকেন, আমার কথাটা মিথ্যা হইলে আপনি বলবেন যে লালমিয়া ভাই আপনার কথাটা মিথ্যা বললেন। এটা স্পষ্ট হাদিস। আমি আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখব, আমি একটু কথা বলব। এটি স্পষ্ট স্পষ্ট সহি হাদিস যে আল্লাহ পাক সেই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের ভাগ্যটা নিজে পরিবর্তন করার চেষ্টা না করে। এখন যে আর কিছু কথা আছে যে যারা নিমক খারাপ বা অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহ তাদেরও ভাগ্য কখনোই পরিবর্তন করে না। এখন গ্রাম পুলিশের মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি। ও স্বীকার করবো না যে আপনার কাছে ওখানে এই 10 টাকা খাইছে, আপনার কাজ করতেছে, এই 10 টাকা খাইছে, এই কথাটা ও স্বীকার করবে না। আমি তো বারংবার প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমাকে সহযোগিতা করে। আমি যেমন আপনার সাইফুলকে 14টা কথা শোনাইলেন, 14টা কথা শোনানোর মাঝেও আমি এটা স্বীকার করলাম যে আপনি সাইফুল যদি ওই সাইফুল হয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমি 5 টাকার সহযোগিতা পাইছি। আপনাকে এখন কোনো কথা বলতে গেলে আমার অবশ্যই একটু বিবেকে লাগে যে আপনি আমাকে সহযোগিতা করেন, আপনার 2টা কথা আমি কীভাবে শুনি, এটা আমার বিবেকে বাধে। তো কর্মচারী ইউনিয়নের একটা ব্যক্তিও কিন্তু এটা স্বীকার করেন। আর গ্রাম পুলিশের মধ্যে যেমন এই 2018 সালে আমির লাল মিয়া রিট পিটিশন মামলা করার কারণে সরকারের বিরুদ্ধে 3,000 থেকে 6,500 টাকা বেতন হয়েছে, সেটা এই 45,000 গ্রাম পুলিশ সদস্যরা আপনারা মাথা দিয়ে বিবেক দিয়ে কখনো স্বীকারও করতে শিখেননি যে হ্যাঁ লাল মিয়া ভাই এই কাজটা করার কারণে আজকে এই তখনের সময় 2018 সালে বেতনটা বাড়ছিল। তাহলে একটু হলেও অবদান আছে,
3,500 টাকা যখন বাড়ছে, তাহলে লাল মিয়ারে এই 3,500 টাকা বেতন সারা জীবন পাইতেছেন, 2018 থেকে 2026 সাল পর্যন্ত 3,500 টাকা বেশি পাইতেছেন। তার কারণ হচ্ছে লাল মিয়া। যদি মানুষ হইতো গ্রাম পুলিশ সদস্যরা সবগুলো, তাহলে এখানে স্বীকার করতো যে এটা হচ্ছে লাল মিয়া। যার কারণে 3,500 টাকা বাড়লো বেতন, তারে যদি 100, 200, 500 টাকা দিই, সারা জীবন মরার আগ পর্যন্ত বেতন খামো আমি চাকরি করি, আমি বেতন পাবো, আমি খাবো। এই ব্যক্তিটা চেষ্টা করার কারণে আমার 3,500 টাকা বাড়লো, এই ব্যক্তিটাকে 500 টাকা দিলে কি টাকাটা ফালানি যাবে বা এটা অপরাধ হয়ে যাবে? তাহলে এই ব্যক্তিটাকে 500 টাকা দেই, সারা মাস, সারা বছর, সারা চাকরির সারা জীবনই তো বেতন আমি খাবো। এই লোকটা তাহলে আবারও দূর করতে পারবে, আবারও কাজ করতে পারবে আমাদের জন্য। এইটা না স্বীকার করবে গ্রাম পুলিশ সদস্যরা, আমি সেই সাইফুল। তাহলে এবার আপনাকে আরও বেশি বলবো। আপনার সেই সাইফুল বিদায় আমি একটু কম, এই মনে করছি অন্য সাইফুল একটু কমই বলছি, এইবার ভাই আপনাকে আরও বেশি বলবো। কারণ আপনি চেষ্টা করে নিজেই আপনি জানেন, কারণ আপনি সমস্ত কোরআন আপনি পড়ছেন, কোরআনটা তর্জমা করে আপনি জানেন, তাহলে সেই আপনি তো কোরআনের বিপক্ষে কথা বলতে পারেন না। আমার কি দোষ? আপনি সাইফুল এখানে এবার লেখেন। এবার আপনার কাছে অনেক কিছু আমি জানতে চাবো। আপনি বললেন 2 কমিটি বা নতুন কমিটি মানি না, 2 কমিটি একত্র চাই। আচ্ছা, 2 কমিটি একত্রর কাজের স্বার্থে আমার কি অপরাধ আছে? আপনি সাইফুল এবার লেখেন যে লাল মিয়া ভাই আপনার এই অপরাধটা আছে। আর যদি আমার অপরাধ না থাকে, তাহলে আপনি কেন মানবেন না? এবার উত্তরটা আপনার কাছে। তো যাই হোক, তো এই যে কিন্তু একটা টাকা কিন্তু তারা এই 100 টাকা, যেমন 1,000 টাকা বাড়ছে এবার, বিনিময়ে 5 মাস আমার জীবন থেকে চলে গেছে। 5 মাস আমার জীবন থেকে 5টা মাস চলে গেছে। বর্তমানেও আমি ঘরের বাহির আছি। কাদের জন্য? দেলোয়ারের এইখানে, এটার মধ্যে ভিডিও আছে, দেলোয়ার নিজে স্বীকার করতেছে, স্পষ্ট ভাষায় নিজে স্বীকার করতেছে, লাল মিয়া আজকে তুমি এতগুলো মামলা খাইছো, আজকে তুমি এই যে দেশান্তরে ঘুরতেছো, কার জন্য? 45,000 গ্রাম পুলিশ সদস্যদের জন্য। দেলোয়ার ভাইয়ের নিজের মুখে এখানে স্বীকার করা ভিডিও আমার কাছে আছে। আপনারা একটা বার স্বীকার করেন না যে আজকে লাল মিয়ার যে চেহারা, এটা মুখের দিকে তাকাইলে আর আগের যে চেহারা এটা তাকাইলে আকাশ আর পাতালের ব্যবধান। এই ব্যবধানটা 45,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে সেদিনের চেহারা আর আজকের চেহারায় আমার আকাশ পাতাল তফাৎ। এটার কারণ এই 45,000 গ্রাম পুলিশ সদস্যরা। তাহলে স্বীকার করলেন সাইফুল ভাই যা উন্নয়ন হয়েছে আপনার দ্বারা হয়েছে, স্বীকার করলেন কর্মচারী ইউনিয়নের দ্বারা কিছুই হয় না। তো এইটা আপনারাই বিশ্লেষণ করে বের করছেন, কারণ আপনারা 2 কমিটি, 6 কমিটি, যে কটা কমিটি আছে একত্র করার চেষ্টা করতেছেন, আপনারা বের করছেন। তাহলে সেই আপনি কিভাবে বলেন যদি আমার দ্বারা উন্নয়নই হয়, তাহলে আপনি আমাকে কেন মানবেন না? আমার দ্বারা আপনার ক্ষতি হয়নি, আমার দ্বারা উন্নয়ন হয়েছে। আর যাদের দ্বারা ক্ষতি হয়েছে তাদেরকে দমানোর জন্য এখানে কমিটি করতেই হবে। কমিটি ছাড়া সচিবালয়ে যাওয়া যাবে না, কমিটি ছাড়া মন্ত্রণালয়ে কোনো আবেদন করা যাবে না, কমিটি ছাড়া আমি কোনো জিনিসের জন্য চাপ দিতে পারবো না যে আমার এই জিনিসটা দিতে হবে। আমি কে? হুইস? এখানে তো একটা প্রশ্ন আছে। আমি মন্ত্রণালয়ে যে চাইলাম যে আমাকে এটা দিতে হবে, আপনি কে? পরিচয় কি? কি পরিচয় আপনি দিবেন বলেন? সাইফুল ভাই আপনি আসেন, এসে ঢাকাতে একটা কিছু বের করেন, দেখেন পারেন কিনা। আপনার একটা পরিচয় লাগবে। আপনার প্রধান শিক্ষকই যদি না হন, তাহলে আপনি এই সকল শিক্ষকের দায়িত্ব আপনাকে কে দিচ্ছে? আপনি প্রধান শিক্ষক বিদায়ী, এই স্কুলে 20 জন শিক্ষক আছে, 30 জন শিক্ষক আছে, আপনি সেই তাদের প্রধান। আপনি তাদের জন্য কথা বলতে পারেন, যে কোনো জায়গায় যে কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি প্রধান শিক্ষক না হন, তাহলে তো কথা বলতে পারেন না। মাথায় যুক্তি দিয়ে কাজ করেন, বুদ্ধি দিয়ে কাজ করেন, বিবেক দিয়ে কাজ করেন, মনুষ্যত্ব দিয়ে কাজ করেন। আপনার কাজে জয়ী হবেনই, আজকে না হয় কালকে, না হয় পরশু। অবশ্যই অবশ্যই আপনি জয়ী হবেন। আপনার বিবেক, জ্ঞান, বুদ্ধি এবং সর্বশেষ মনুষ্যত্ব দিয়ে কাজ করেন। তো যাই হোক, এই যে যেই এখানে যে কোনো জিনিস আদায় করতে গেলে আপনার মন্ত্রণালয়ে কমিটি লাগবে সাইফুল ভাই, এটা ছাড়া সম্ভব না। আমি পূর্বেও বলেছি আমার কমিটিটা 45,810 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের স্বার্থে আমি করতে বাধ্য হয়েছি, অন্য কিছু এখানে না। 5 মাস কষ্ট করলাম, 8.5 লাখ টাকা খরচ গেছে আমার ফ্যামিলির, কৃষ্ণর গেছে 6 লাখ।
প্রত্যেকের গেছে, যারা এইখানে 8 জন ব্যক্তি আমরা কষ্ট করছি প্রত্যেকের গেছে। তাইলে আমি লাল মিয়া এত কষ্টের ফসল ফির 1,000 টাকা, আজকে যে 1,000 টাকা বেতন আপনারা পাচ্ছেন, আমার ঠিক আছে চালিয়ে যান, ধন্যবাদ সাইবুল ভাই। তো আবারও যে এই 6,500 টাকা থেকে 1,000 টাকা পাইলেন বৃদ্ধি, 7,500 টাকা পাইলেন তো ভাই। মুরগি ডিম পারে, ডিমটা ছোট্ট মনে হয়, ডিম ছোট, কিন্তু মুরগির পাছাটা ফাইটে যায় ওই ডিমটা পারতে গেলে। 1,000 টাকা বৃদ্ধি পাইছেন, কারোর মন জানি যে আসলে এটা মন ভরবে না বা ভরার কথা না, বা এইটা এই সময়ে ঠিক না, চলার মতো বেতন না। আপনারা পাইতেছেন কিন্তু 1,000 টাকা বেশি, বা যারা পান নাই এখনও তারা পাবেন। তাইলে তার বিনিময়ে আমার কতটা কষ্ট গেছে, আমার কতগুলো টাকা গেছে। আপনারা যদি একবারও ভাবতেন যে এই বেচারাটার এত কষ্টের বিনিময়ে 1,000 টাকা বেশি, যদি না বাড়তো তাহলে তো এই 6,500 টাকাই পাইতাম, 7,500 টাকা পাইতাম না। তাহলে এই বেচারারে এই 500 টাকা দিয়ে দিই। আমরা এই থানায় আজকে গ্রাম পুলিশ আছি 100 জন, আমরা 100 করে টাকা তুলে লাল মিয়া বাইরে 10,000 টাকা 100 করে টাকা হলে হয় দিয়ে দিই। অথবা কথার কথায় ও তো লাগবে না, এক্সাম্পল যে যদি না হইতো তাহলে এই বেতনটা পাইতাম না। আমরা প্রথম মাসের 1,000 টাকা যে বাড়তি বেতন সেটা লাল মিয়ারে ধরে দিয়ে দিই, মনে করলাম যে আমাদের হয় নাই, পরের মাস থেকে এটা আমরা নেব। লাল মিয়ারে আমরা প্রথম মাসের বেতনটা দিয়ে দিই, তাহলে লাল মিয়া আরও বেশি শক্তিশালী হবে। তার হাতে টাকা থাকলে তার যে লোকজন আছে তাদের নিয়ে সে দৌড়াইতে পারবে, আরও বেশি শক্তিশালী হবে। লাল ভাই আমাদের জন্য যত পরিশ্রম করছে সুফল আসবে অতি শীঘ্রই। ধন্যবাদ আমার মারুফ হাসান ভাইকে। তো এই যে সেই বিবেক জ্ঞান মনুষ্যত্ব যদি আপনাদের থাকতো, যে তাইলে 1,000 টাকা বাড়ছে, আমরা এখান থেকে 100 টাকা দিই, 1,000 টাকা বাদই দিলাম, 100 টাকা লাল মিয়া দিই, তাহলে আজকে আমার না টাকার কষ্ট থাকতো, না আমার সাথে যে লোকগুলো আছে আমরা এই কাজ করতে দৌড়াইতে কোনো সমস্যা হইতো, আরও আমরা এগিয়ে যেতে পারতাম। টাকার জন্য পারি না। 100 টাকা দিতে গেলে বলেন 1,000 টাকা বেতন বাড়ছে, আপনাদের মন কিন্তু ভরে নাই। কি বাড়ছে? 1,000 টাকা বেতন বাড়ছে মাত্র। আচ্ছা, 1,000 টাকা আপনার কাছে মাত্র, তাহলে মাত্র 100 টাকা আপনি বেতন পাইছেন, আপনি 100টা টাকা লাল মেরে দিই, তখন 100 টাকা আপনার কাছে লাখ টাকার সমান হয়ে যাবে। ওই 100 টাকা দিতে গেলে যখন আপনি নিজে কাউকে দিতে যান তখন সেটা অনেক বড় হয়ে যাবে। 100 টাকা লাল মেরে দেবো, কেন দেবো, কিসের জন্য দেবো? আমি চাকরি করি, বেতন আমি পাইছি, আমার টাকা কেন লাল মেয়েকে দেবো? একবার ভাবেন না, 1,000 টাকা আপনার কাছে মাত্র হয়ে গেল, তাহলে 100 টাকা তো কিছুই নেই। তাহলে এই কিছুই না টাকাটা লাল মিয়া কি মালিক না? সে কি আপনার জন্য দৌড়াচ্ছে না, আপনাদের জন্য কাজ করতেছে না? 1,000 টাকা বাড়তি সেটাই লাল মিয়ার কারণে পাইছে, স্বীকার করেন বা না করেন। আবারও খুব তাড়াতাড়ি, খুব বড় ধরনের তাড়াতাড়ি একটা ভালো অবস্থানে আপনারা যাচ্ছেন। এবার বর্তমানের কথা আসি, এতক্ষণ পিছনের কথা বললাম আপনারা টান দেওয়াতে। যে কর্মচারী ইউনিয়ন কখনোই তারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেনি, করবে না। বর্তমানেও তারা তাদের কমিটি বহাল করার জন্য আমার নামে বদনাম সহ তারা সচিবালয়ে ঘোরাঘুরি করতেছে। যেই দিন সচিবালয়ে গেলাম গতকালকে সচিবালয়ে গেছিলাম, গতকাল কিন্তু এই দেলোয়ার সাহেব আর নাসের সাহেবও সচিবালয়ের ভিতরে ছিল। তারা আমার কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, আপনারা দেলোয়ার সাহেব মিথ্যা কথা কম বলে, দেলোয়ার আমার বিরোধী হোক, সে নামাজ পড়ে যাই হোক, আর তারপরেও তারে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে তারে কসম দিয়ে জিজ্ঞেস করবেন, সত্য কথা বলবেন। তারা তাদের টেন্ডার কমিটি বহালের জন্য চেষ্টা করতেছে, সেই জন্য তারা মন্ত্রণালয়ে এই বস্তা ফাইল নিয়ে তারা দৌড়াদৌড়ি পারতেছে, কিন্তু সাকসেস আর হবে না, গালা বন্ধ হয়ে গেছে। তারা মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর রুমে ঢুকতে পারেনি, তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। তারা ঘোরাঘুরি করে ওই নাসের সাহেবের আইডির থেকে মন্ত্রীর রুমের সামনে দাঁড়িয়ে লাইভ করে তারা সেখান থেকে, আর লাল মিয়াকে যখন দেখছে তখন তো তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, যে লাল মিয়া ওখানে আসছে, অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তখন তারা দৌড়াদৌড়ি করে সেখান থেকে যে তাড়াতাড়ি কীভাবে বেরানো যায়, তখন তারা বেরিয়ে গেছে। যাই হোক, আমার সুমন ভাই বলছেন ঠিক ভাই, আমরা দিব বলি, সারা বাংলাদেশে একটা কমিটি গঠন করে মহাসমাবেশের ডাক দেন। হ্যাঁ ভাই, আমার যে এই স্বপ্ন সোয়া ভালোবাসা থেকে কমেন্ট করেছেন ভাই, মহাসমাবেশের ডাক তো না, তো যাই হোক, আমি খুব দ্রুত স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমি তাদেরকে নিয়ে আমি
একটা ডাক খুব তাড়াতাড়ি ঈদের পরপরই আমরা তারিখের জন্য চেষ্টা করব, বা হইতে পারে যে ঈদের দিনও ভাই আমি চেষ্টা করতে পারি, হইতে পারে। তবে আমি খুবই আর্থিক সংকটে আছি, যা বলার বাইরে, আমার কাছে টাকা নাই ভাই। বিশ্বাস করবেন কি না, কারণ গ্রাম পুলিশের ভিতরে তো আবার বিশ্বাস কম, কারণ বললেই অমনি বলবো যে ব্যবসা শুরু করছে। আমি 5 দিন আমি আমি হার্টের সমস্যা আছে, হার্টের ওষুধ খাই, ডায়াবেটিসের ওষুধ খাই, মানে আমার মাসে 4,000 টাকার ওষুধ লাগে, কোনো কোনো মাসে 5,000 টাকার ওষুধ লাগে। আমি 1 সপ্তাহ যাবৎ ওষুধ খাওয়া বাদ দিছি, ওষুধ খাই না। কেন খাই না জানেন? কারণ এই যে আমি ঢাকা দৌড়াচ্ছি, টাকা লাগতেছে, 4,000 টাকা আমি সুদি করে, তারপরে কিন্তু এই যে গতকালকে যে ঢাকার থেকে আসলাম, 4,000 টাকা কিন্তু আমি সুদি করে তারপরে আমার টাকা দেওয়া লাগছে। কেন? 45,000 লোক আপনারা, 45,000 লোক, আমি কেন টাকা সুদি করবো? আজকে আমি ঋণে জর্জরিত, কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা তো মানুষই না, মানুষের কাতারেই আপনারা পড়েন না। আল্লাহ আপনাদেরকে মনুষ্যত্বই দেয়নি। আপনার ভাগ্য পরিবর্তন কেন আল্লাহ করবে বলেন? যে চেষ্টা করবে, আপনি তো চেষ্টা করবেন না, যে চেষ্টা করবে তাকে এই সহযোগিতা করে চেষ্টাটা যাতে করতে পারে, সে তাকে সচল রাখা, সেই সচলটাও আপনি রাখবেন না। আপনি শুধু গায়ের বান থেকে দুধ টাইনা টাইনা দুধ বের করতে চান। দুধ বের করতে হইলে এই 5 কেজির জায়গায় 7 কেজি হইতে হইলে, 7 কেজির জায়গায় 10 কেজি দুধ পাইতে গেলে গাইটাকেও যে খাবার খাওয়াতে হবে, ভালো খাবার দিতে হবে, তার পিছনে শ্রম দিতে হবে, তবেই সেই গাভীর থেকে আপনি, গাই থেকে আপনি দুধ টানতে পারবেন। সেই বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব এই গ্রাম পুলিশের মধ্যে খুব কম আছে, খুব কম। নেই, নেই বললেই চলে। আমার ইমন লিখেছেন, কাকা সোমবার দিন। হ্যাঁ ইমন, তুমি তো দাওই বাবা, তুমি তো দেখা গেছে যে বেতন পাইলেই 200, 300, 500, না পারলেও তুমি এমনই একটা ছেলে, আমার ছেলের নামের ছেলে তুমি। তো তুমি যখন না পারো, যদি ডাকা দেখো যে কাকার মুখটা শুকিয়ে আছে, কাকাকে সহযোগিতা করা দরকার, 100 টাকা হলেও তুমি দাও। তুমি হয়তো বা দেওয়ার পরে আবার SMS দেখো যে কাকা বেশি দিতে পারলাম না, নাই 100 টাকা পাঠাইলাম। কাকা ওই 100 টাকা টাকা না, ওইটা ওইটা লক্ষ টাকা, ওইটা লক্ষ টাকাও না, ওটা 44 লক্ষ টাকা। তোমার 100টা টাকা হচ্ছে 44 লক্ষ টাকা। তোমার মতো জ্ঞান আর মনুষ্যত্ব যদি এই গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের থাকতো, তাহলে তোমার 100টা টাকা 44 লক্ষ টাকা হতো। বাবা, তোমার ওই 100 টাকা অনেক বড় টাকা। এটা ঘাম, শ্রম তোমার পরিবারের মুখে না দিয়ে তুমি সেটা তোমার কাকাকে পাঠাইছো। তোমার মতো মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক, বুদ্ধি যদি সবার থাকতো, 100 করে টাকা দিলে 44 লক্ষ টাকা আসতো। বাদ দেই 10,000 গ্রাম পুলিশও যদি 100 করে টাকা দিত, 10 লক্ষ টাকা আসতো। না এখানে টাকার কষ্ট পাইতাম, না এই আমার ওষুধ না খেয়ে, ওষুধ না কিনে, ওষুধ না খাইয়ে আমি, আমাকে দৌড়োদৌড়ি করতে হতো। আমার তখন আমি চিন্তায় বললাম যে আমি যদি ওষুধ কিনি, ওষুধ কিনতে গেলে আমার 1 সপ্তাহের ওষুধ আমার 1,000 টাকা লাগতেছে। তাইলে আমি এই ওষুধটা কিনতে গেলে আমার পকেটে 1,000 টাকা থাকবে না, এমনিতেই টাকা নাই, টাকা সুদি করে দৌড়াইতে হচ্ছে। আবার যদি আমি এখান থেকে ওষুধ কিনি, তাহলে আমি টাকা যে এই কাজগুলো সেই দিয়ে আমি বাড়ি কীভাবে আসবো, কাজগুলো করতে পারবো না। বিদায়ী আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে, যে যদি মারা যাই গেলাম, আর আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখবে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু আমি এই টাকা দৌড়ঝাঁপ করলাম। কিন্তু তারপরও সেই গানের মতো, মমতাজের গানের মতো, যে ওই এই কি একটা গান জানি আছে যে এই যদি চামড়া কাইটে ও খাওয়াই, তাহলে ওকে লবণ কম হয়েছে। এটা হচ্ছে এই গ্রাম পুলিশের দশা। তো যাই হোক, মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ। আর এবার যারাই আসছে এখানে, আমাদের যিনি এই মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সম্মানিত, এবং বর্তমান এমপি এবং মাননীয় আমাদের স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয়, তিনিও অত্যন্ত ভালো মনের মানুষ। এর আগে প্রায় 15 মিনিটের মতো আমার সাথে কথা হয়েছিল, প্রায় 15 মিনিটের মতো তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার সাথে কথা বলছিল। তো সেক্ষেত্রে হাইকোর্টে কথা হয়েছিল আমার সাথে, স্যারের সাথে আমার হাইকোর্টে দেখা হয়েছিল। আমি সিঁড়ি দিয়ে নাম উঠতেছি,
স্যার নামতেছিল। তো তখন সেখানে আমার পোশাক পরা দেখে আমার ডাইকা তিনি দাঁড় করাইছিল, এই দাঁড়ান দাঁড়ান। দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বলতেছে, আপনারা কে যেন? বললাম, স্যার আমরা গ্রাম পুলিশ। ও, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ? জি স্যার। হাইকোর্টে কেন? স্যার এই বিষয়। তখন তিনি বলছিলেন যে, মানে সংক্ষিপ্ত বলি, 15 মিনিট আমার সাথে কথা হয়েছিল, 10 থেকে 15 মিনিট, আমি সংক্ষিপ্ত বলি। তখন তিনি ফিনিশিংয়ে বলছিল যে, লালমিয়া সাহেব দোয়া করেন, বিএনপি সরকার আসলে পরে আপনাদের ভাগ্যর পরিবর্তন ঘটবে, আপনাদের যে দাবি সেটা বিএনপি মেনে নেবে, দোয়া রাখেন। আমি ফিনিশিংয়ে বলছিলাম, অবশ্যই আল্লাহ স্যার পরিবর্তন আনবে, পরিবর্তন তো এটা প্রাকৃতিক নিয়মেই হয়, পরিবর্তন হবে স্যার। আর আমরাও জানি যে আমাদের যেই দুইবারের দুইটা ঈদ বোনাস, সেটা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি করে দিয়েছিলেন। আর আপনার রাষ্ট্রে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেটা আমরা জানি, দোয়া রইল। তো তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। অলরেডি এই বিষয়টা আমি ধন্যবাদ জানাই, যদিও তারা এখানে ভাগ্যের পরিবর্তনের জন্য যায়নি, তারা গিয়েছে তাদের কমিটি বহাল করার জন্য। তারপরও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। নাসির সাহেব গিয়েছিলেন, পঞ্চগড়ে গিয়ে দেখা করেছেন আমার এই শ্রদ্ধেয় স্যার ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে দেখা করেছেন। আমি নাসের ভাইয়ের কাছে কৃতজ্ঞ, কর্মচারী ইউনিয়নের কাছে কৃতজ্ঞ। তারা উদ্যোগ নিয়ে সেখানে গিয়েছেন, দেখা করেছেন, এবং আমাদের যদি তারা দাবি দেওয়ার কথা দিয়ে থাকে ভালো, যদি না দিয়ে থাকে অন্তত পক্ষে মন্ত্রী মহোদয় এইটা জানতে পারলো যে আমার গ্রাম পুলিশ, আমার অধীনে, আমার দপ্তরে গ্রাম পুলিশ আছে, এটা মন্ত্রী মহোদয় জানতে পারলো। আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ভাগ্যের পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটবে। এখন প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভালো পেয়েছি। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় তিনিও ভালো মানুষ, মন খুলে তার সাথে কথা বলা যায়। একদিনে 2বার তার সাথে কথা বলতে পারছি, গতকাল একদিনে 2বার তার কাছে যেতে পারছি। একটা মন্ত্রীর রুমে কিন্তু আপনার শিডিউল ছাড়া প্রশ্নই আসে না যাওয়ার, আর 2বার যাইবেন সেটা আরও প্রশ্ন আসে না। কিন্তু আমি 2বার কিন্তু গতকালকে গিয়েছি। তিনি নিজে আমাকে বলেছেন, লাল মিয়া প্রতিনিয়ত এখানে যোগাযোগ রাখবে, আপনি আজকে চাইলেন আজকেই সেটা হবে না, আজকে আইসা আজকে আমার কাছে একটা জিনিস আবেদন দিলেন, আজকে আবেদনটা দিয়ে আজকেই চাইলে আপনাকে আজকেই সেটা দেওয়া হবে না, সেইটা আপনাকে পেতে হলে এখানে লেগে থাকতে হবে, সরকারি নিয়ম অনুসারে সেটা পাবেন আপনি, কিন্তু এখানে আপনাকে লেগে থাকতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব, ঈদের পরপরই, ঈদের সময় খুব কম, ঈদের পরপরই প্রথম মিটিংটা 64 জেলা প্রতিনিধি এবং 64 জেলা সভাপতি, এর ভিতরেই অলরেডি কিন্তু কার্যক্রম আমাদের সচল, আমরা কার্যক্রম সচল রেখেছি। যোগাযোগ করেন সাংগঠনিক সম্পাদক আমাদের কৃষ্ণদন চৌধুরীর সাথে, আমরা জেলা কমিটিটা দেব, আর এই পোশাক টেন্ডারের কমিটিটা দেব, এর জন্য আপনারা যোগাযোগ করেন। পোশাক টেন্ডার যদিও আমার মুখ্য উদ্দেশ্য না, আমার দেওয়ার কোনো চিন্তা ছিল না, আমি দেলোয়ার সাহেবকে বলেছিলাম যে আপনারা পোশাক কমিটি আপনারা দিয়ে দেন না, আমার লাগবো না, আমার একটা লোকও টেন্ডারের প্রতি লোভ নিয়ে আমরা এখানে দৌড়াচ্ছি না, কাজ করতেছি না। আমাদের চিন্তাধারা হচ্ছে গ্রাম পুলিশের কল্যাণ। মূল কমিটি যেটা আছে সেই কমিটি আমাকে দিয়ে দিতে হবে, আপনার একটা লোক আমি সেখানে রাখবো না। আর টেন্ডার কমিটি এটা 64 জেলার আপনি দেন গা, এই কমিটি আমি জমা দেবো, আমার কমিটির সাথে আপনাদের টেন্ডার কমিটি জমা দেবো, কারণ টেন্ডার আমার লোকজনও তাদের এই লোভ নাই, আর আমার তো নেই, আমি টেন্ডারের জন্য দৌড়াচ্ছি না। এটা আমি দেলোয়ার সাহেবকে বলছিলাম। যদি দেলোয়ার সাহেব এটা ঠান্ডা মাথায় চিন্তা করে সে আসতে পারে যে হ্যাঁ লাল মিয়া প্রস্তাবে রাজি আছি, টেন্ডার কমিটি নিলাম, টেন্ডার কমিটি আমি তাদেরকে ছেড়ে দেবো, এবার তোরা পোশাকেরটা খাগা ভাই, আমার পোশাকের থেকে টাকা খাওয়ার দরকার নাই, আমার দরকার যেটা সেটা হচ্ছে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন। সেইটা গ্রাম পুলিশ সদস্যরা যদি মনে করে কোনো চাঁদা না, 1 টাকা চাঁদা গ্রাম পুলিশকে এই দিতে হবে না, কোনো জায়গায় না, কোনো চাঁদা না, 1 টাকা চাঁদা দিবেন না, বাধ্যতামূলক এখানে কোনো চাঁদা নেই। যদি গ্রাম পুলিশ সদস্যরা মনে করে যে লালমিয়া বাইক দৌড়াচ্ছে, কাজ করতেছে, তারে সহযোগিতা করা উচিত, সেটা তাদের বিবেক বললে তারা সেটা যেটা দেবে, এটা হচ্ছে এই তার খুশি মনে সে টাকা দিল, যে 10টা টাকা আমি লালমিয়া বাইকে চা খাওয়ার জন্য দিলাম, বা এই কাজের সাথে কাজ করার জন্য
লাল মিয়া ভাই দৌড়ায় তারে 10টা টাকা দিলাম, এটা তার ব্যক্তিগত ব্যাপার। গ্রাম পুলিশ বাহিনী নিট অ্যান্ড ক্লিন চাঁদামুক্ত একটা সংগঠন আমাদের এই সংগঠন। 1 টাকা কেউ চাঁদা নিতে পারবে না, কেউ দেবে না। আমার কাছে সরাসরি বলবেন যে চাঁদা ধরছে। অলরেডি আমি একটা ব্যক্তির নাম বলবো, আজকে বলে দেব, ফাইকুজ্জামান, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ফাইকুজ্জামান, ওই থানার সভাপতি। সে আমার নাম বলে সেই থানার থেকে আরও আগে খুব সম্ভবত 100 করে টাকা সে সেখান থেকে তুলছে। তুইলে সে সেই তার টাকাটা আজ থেকে কমপক্ষে 1-1.5 মাস তো হয়েছেই। টাকাটা সে কিন্তু আমার নাম বলে সেখান থেকে তুলছে, লাল মিয়াকে পাঠাতে হবে, লাল মিয়া দৌড়াচ্ছে, লাল মিয়াকে আমরা টাকাটা দেব, আমার এই কথা বলে সে টাকাটা তুলছে। টাকাটা তোলার পরে সে আমাকে টাকাটা দেয়নি। সেই টুঙ্গিপাড়া থেকে একজন গ্রাম পুলিশ সদস্য ফোন দিছে, সেদিন আমি সচিবালয়ের ভিতরে, তখন গ্রাম পুলিশ সদস্য ফোন দিছে, ফোন দিয়ে ভাই আমাদের কি খবর টবর একটু জানাইবেন। তখন আমি একটু রাগান্বিত সুরেই তাকে বলছি যে ভাই এই যে দৌড়াচ্ছি, এখন মন্ত্রণালয়ের ভিতরে আছি, আপনাকে জানাতে হবে, 10 টাকা দেওয়ার বেলায় তো ভাই আপনারা দেন না। তখন বলতেছে কেন ভাই, আমরা তো এই 100 করে টাকা পর থেকেই আপনার জন্য তোলা হয়েছে, তুইলে আপনাকে দেওয়া হয়েছে। তো কোন জেলা? বলতেছে গোপালগঞ্জ জেলা। কোন থানা? টঙ্গিপাড়া থানা। না তো ভাই, আমাকে তো 1 টাকাও দেওয়া হয় নাই। সেখানে গ্রাম পুলিশ প্রায় 1-150 গ্রাম পুলিশ, তো ভালো অঙ্কের একটা টাকা সেখানে 10-15 হাজার টাকা সেখানে উঠছে। যদি 50% ধরি 10,000 টাকা উঠছে। আমি বললাম না তো ভাই, আমাকে তো টাকা দেওয়া হয় নাই। পরবর্তীতে আমি সেই ফাইকুজ্জামানকে ফোন দিলাম, এই টুঙ্গিপাড়ার। উনি বলতেছে, আমি তো বলি নাই যে ভাই আমার নাম করে টাকা তুলছেন, এই কথাটা কিন্তু আমি বলি নাই। আমি বললাম ভাই একটু সহযোগিতার প্রয়োজন ছিল, তা আপনার নাম্বার তো আমার কাছে আছে, যদি একটু সহযোগিতা করতেন, দৌড়াদৌড়ি পারতেছি, এই খাইয়ে না খাইয়ে ঢাকায় হোটেল ভাড়া এই সেই সব মিলিয়ে যদি একটু সহযোগিতা করতেন। উনি বলল নির্বাচনের আগে যে ভাই নির্বাচনের ডিউটিতে তো ভাই ব্যস্ত আছি, তো এই আমি সন্ধ্যার পরে দিব। উনি কিন্তু আর সন্ধ্যার পরে ওনার হয় নাই, উনি দেয় নাই। তারপরে ওনারে ফোন দিছি, 2-3 দিন ফোন ধরে নাই, তারপরে ফোন দিছি, আরেকদিন ফোন ধরছে যে ভাই ঠিক আছে ভাই, আমি পাঠাবো ভাই, আপনার পাঠাবো। এই পাঠাবো বলে কিন্তু রাখছে। আমি তারপরেও ওনারে বলি নাই যে আপনার টাকা তুলছেন, এটা বলি নাই, আজকে লাইভে বললাম। এইবার পরে ফোন দিছে, আর ফোন ধরে না, এই ফাইকুজ্জামান উনি ফোন ধরে না। তো কেন্দ্রীয় কমিটি আমার যেটা করা হচ্ছে এটার মধ্যেও ফাইকুজ্জামানের নাম আছে, তবে নামটা থাকবে না, আমি সামনে এই নামটা আমরা মিটিং করে এখান থেকে কিছু ব্যক্তি আছে যাদের নাম এখান থেকে আমরা বাদ দেবো, মিটিং করে রেজলিউশন করে কিছু নাম বাদ দেবো। এই ফাইকুজ্জামানের নামও এই কেন্দ্রীয় কমিটিতে, আমার কমিটিতে আছে। আমি এই ধরনের কোনো বাটপার কিন্তু আমার কমিটিতে রাখবো না, যে আমার নাম বলে টাকা তুলবে অথচ সেই টাকা আমার কাছে আসবে না, অথচ গ্রাম পুলিশেরা আমার জন্য টাকা দিল, অথচ গ্রাম পুলিশেরা জানে তারা আমাকে টাকা দিয়েছে, কিন্তু টাকাটা এই ধরনের কিছু ব্যক্তি আছে যারা সেটা আত্মসাৎ করে খেয়ে বসে থাকে। এরা মনে করে যে লাল মিয়ার কানে তুই কত যাবেই না, এটা মনে করে। ভাই আগামীকাল সংসদে গ্রাম পুলিশের কথা বলবে, বলতে পারে ভাই। এটা এই আমি নির্বাচনের পরপরই আপনারা দেখেছেন, সেগুলো ডকুমেন্টস ফেসবুকে আছে, নির্বাচনের পরপরই কিন্তু আমি গ্রাম পুলিশ সদস্যদেরকে তাদের উদ্দেশ্যে বলেছি যে পর থেকেই যার যার নিজ নিজ এমপি মহোদয়কে আপনারা ফুলেল শুভেচ্ছাটা দেন, আমাদের দুঃখ দুর্দশার কথা এবং 2011 সালের গ্যাজেটের কপিটা এটা সহ আপনারা তাদেরকে জানান। তো অনেকগুলো এমপি মন্ত্রী মহোদয়ের কাছে ইতিমধ্যে বিভিন্ন থানা থেকে গ্রাম পুলিশ সদস্যরা কর্মচারী ইউনিয়নের ব্যানারেই হোক, ব্যানার ছাড়াই হোক, এমনিতেই হোক, তারা দেখা করেছে, ফুল দিয়েছে এবং দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছে। তো সেক্ষেত্রে হয়তোবা আগামীকাল সংসদ শুরু, কালকে না হইলেও এই সংসদ অধিবেশনের মধ্যেই গ্রাম পুলিশের কথা কোনো না কোনো এমপি মহোদয় সেটা তুলে ধরবে, সেটা আমারও বিশ্বাস ভাই, সেটা আমিও আশাবাদী। তো যাই হোক, ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন আমাদের খুব তাড়াতাড়ি হবে। আমরা আমাদের মিটিংটা খুব দ্রুত, যাই হোক আমি জানি না কয়জন, আমার এখানে 30 জন গ্রাম পুলিশে ঠেকে আছেন, 30 জনের বেশি যাচ্ছে না, যে কয়জন আছেন এই মুহূর্তে আমার লাইভে আমি জানি না। তো তারপরে লাইভ করতে পারতেছি, এর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে এই অন্য দিন তো এখানে করাই জানা লাভ, আজকে আজকে তো তার লাইভ করতে পারতেছি। ঈদের পরে পরেই আমি
মন্ত্রী স্যারের কাছে গিয়ে হইতে পারে আমি ঈদের দিনও যাব, এতগুলো কথা আসলো, কিন্তু এই কথাটা বলতে গিয়ে যে আমি ঈদের দিন যাব, আমার কাছে টাকা নাই, আমি জানি না পারবো কি না। আমি চেষ্টা করব, ঈদের দিন হইলেও চেষ্টা করব। প্রমাণ আপনারা দেখতে পারবেন যে ঈদের দিনই আমি মন্ত্রীর কাছে গেছি, অথবা ঈদের পরের দিনই আমি মন্ত্রীর কাছে গেছি। আপনারা ছুটি কাটাবেন, বউ নিয়ে, ছেলে নিয়ে, মা বাবা নিয়ে আনন্দ করবেন, বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, ভালো মন্দ খাবেন। আমি সেইটা না খেয়ে হইতে পারে ঈদের দিনও আপনারা দেখতে পারেন যে আমি 45,000 মানুষকে ভালো রাখার জন্য মন্ত্রীর বাড়ি গেছি বা কোনো এমপির বাড়ি গেছি, কারো কাছে আমি গেছি। আপনারা সেই প্রমাণ হয়তো বা দেখতে পারেন। দোয়া রাখেন, আল্লাহ যেন আমাকে হাতে বাঁচিয়ে রাখে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দ্রুত ঈদের পরপরই আমাদের মিটিং একটা দিতে। কারণ একটা সম্মেলন যদি দিতে যাই, সেখানে অবশ্যই অর্থনৈতিকভাবেও অর্থের দরকার আছে, এবং সাংগঠনিকভাবেও সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে ডাকা আনতে হইলে একটা সাংগঠনিক শক্তিশালীর দরকার আছে। তো আমি ঈদের পরপরই এই 64 জেলার থেকে 64 জেলা প্রতিনিধি, 2জন করে জেলা সভাপতি, সেক্রেটারি, জেলা প্রতিনিধি, কিছু গ্রাম পুলিশ নিয়ে আমি ঢাকাতে ঈদের পরপরই মিটিং করব। এই মিটিংয়ের পরপরই আমরা সেখান থেকে, তার আগে তো আমি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ঈদের পরপরই যাব বা ঈদের দিনেও যেতে পারি, গিয়ে আমি একটা ডেট আনার চেষ্টা করব যে তিনি আমাদের সম্মেলনে কয় তারিখে উপস্থিত থাকতে পারবেন। এটা আমি চেষ্টা করব। তার ডেট মোতাবেক আমরা সারা বাংলাদেশে পোস্টার করব, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বা প্রত্যেকটা থানায় পোস্টার পাঠানোর চেষ্টা করব। চেষ্টা করব না, করব। 100% চেষ্টা করব, ভুল কথা, করব। প্রত্যেকটা থানাতে অন্ততপক্ষে একটা ইউনিয়ন পরিষদে একটা পোস্টার যাবে। যেখানে ইউনিয়ন 10টা ওই থানাতে 10টা পোস্টার যাবে। যেখানে ইউনিয়ন 15টা সেখানে 15টা পোস্টার যাবে। এইভাবে সারা বাংলাদেশে আমরা পোস্টার পাঠাবো যে ইউনিয়ন পরিষদে ওই পোস্টারটা আপনারা লাগাবেন। পোস্টারিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সেই ডেটটা দেওয়ার চেষ্টা করব। এটা আমি করব, যে আপনারা খুব তাড়াতাড়ি সেটা পাবেন ভাই, এটা দোয়া রাখি। আর সেখানে আপনাদের দাবি দেওয়ার কথা আপনারা সকলে মিলে তুলে ধরবেন। আর প্রতিদিনেরটা তো আমি লালমিয়া আছি আপনাদের চাকর হয়ে, আমি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি আমার এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা খুব বর্তমান সময়ে চলার মতো ভালো একটা ব্যবস্থা না পান। আমি লালমিয়া, আমার আমার পরিবারের কেউ না। আমি মনে করি আমি 45,000 পরিবারের একটা ছেলে, 45,000 পরিবারের একটা ছেলে আমি। সেটা মনে করি আমি 45,000 পরিবারকে ভালো রাখার জন্য দৌড়াচ্ছি। আর এই দৌড়ানিটা আমার মৃত্যু পর্যন্ত থাকবে। এইটা কেউ আমাকে থামিয়ে রাখতে পারবে না, আমাকে দমন করতে পারবে না। আমাকে মৃত্যু ব্যতীত, মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ পারবে না, আর কেউ পারবে না। চেষ্টা করাটাই মানে অযথা সময় নষ্ট করা আপনাদের, আমাকে থামানোর চেষ্টা করাটা। আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, মা বাবার দোয়ায়, এবং আমার প্রিয় গ্রাম পুলিশ যারা ভাই বোনেরা আছেন, যারা আমাকে সহযোগিতা করে সচল রাখছে, তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমি আমার জায়গাতে আমি এগিয়ে যাবো। এটা কি টাকা ছাড়া হয়ে যাবে? আপনার দ্বারা কি সম্ভব? হ্যাঁ ভাই, আলম আলম ভাই, আহ, আপনি তো অবশ্যই এটা প্রত্যেকটাই আসলে বিবেক থাকলে সে বোঝে যে আমি যদি নিজের থানার থেকে, বাড়ির থেকে থানাতে গেলে টাকা লাগে, গাড়ি ভাড়া লাগে, এক কাপ চা খাই সেখানে টাকা লাগে, একটা সিগারেট খাই সেখানে টাকা লাগে, একটা পান খাই সেখানে টাকা লাগে। তো লাল মিয়া আমাদের জন্য ঢাকায় দূর পড়ে, তারও তো গাড়ি ভাড়া যায়, খাবার খাইতে হয়, হোটেলে থেকে কাজ করলে হোটেল ভাড়া লাগে। তাহলে সহযোগিতাটা আমরা যদি তারা না করি, তাহলে সে কীভাবে করবে? এটা যদি মনে করতো। আমার একটা ভাই বিকাশ নাম্বার চাইছেন ভাই, আমার পোস্টের নিচে ভাই আছে যে নাম্বারটা 01789415319, এটাই ভাই আমার বিকাশ নাম্বার। আমার গ্রামীণ নাম্বারটা 01789415319। এই নাম্বারটা দিয়ে বর্তমানে আমি লাইভে আছি, এখন ফোন দিয়েন না দয়া করে। তো এই নাম্বারটাতেই ভাই বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। তো আপনারা যদি মনে করেন যে লালমিয়া ভাইকে সহযোগিতা করবো, তাহলে অবশ্যই এই নাম্বারটাতে 01789415319, এই নাম্বারটাতে আপনারা সহযোগিতা পাঠালে আমি পাবো। মারুফ ভাই আপনি ভালো আছেন ছিলেন, সাঙ্গীর ভাই। ভাই মারুফ ভাই, যাই হোক আমি কমেন্টের উত্তর কারো দিতেছি না। মারুফ ভাই ওই যে বললাম আমার কিছু ভাই আছে, তারা সহযোগিতা করে প্রতিনিয়ত আমাকে 500, 1,000, 2,000, 5,000, 5,000 পর্যন্ত সহযোগিতা আমি এই মারুফ ভাইয়ের কাছ থেকে পাইছি। 5,000 টাকা সে আমাকে পাঠিয়ে দিচ্ছে যে লালমিয়া ভাই আপনি আপনার কাজটা করেন, আপনি পিছিয়ে আইসেন না। আর 500, 1,000 টাকা এটা যদি আমি মারুফ ভাইয়ের রাত্রে ফোন দিয়ে বলি যে ভাই আমার ব্যক্তিগতভাবে 1,000 টাকা লাগবে,
কালকে ভাই আমাকে দিতে হবে, হয়তো বা 10-20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, দিনের ভিতরে সে আমাকে টাকাটা দিবে। তার কাছে না থাকলে দিন যাবে, থাকলে 5 মিনিট 10 মিনিট লাগে। তো এরকম কিছু আমার ভাই আছে, মারুফ ভাই তার মধ্যে একজন। ধন্যবাদ আমি জানাচ্ছি মারুফ ভাইকে, তাদের জন্য আমি সচল আছি, যাদের জন্য আমি বর্তমান পর্যন্ত সচল আছি, আসলেই তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে দূর সময়ের বন্ধু। দূর সময়ে যে আপনার পাশে আছে, সাথে আছে, সব ব্যাপারেই আপনাকে সহযোগিতা করতেছে। টাকা লাগলে টাকা দিতেছে, বুদ্ধি লাগলে বুদ্ধি দিতেছে, সান্ত্বনা লাগলে সান্ত্বনা দিতেছে, পরামর্শ দিতেছে। টাকা না থাকলে অন্তত পক্ষে বলতেছে যে ঠিক আছে লালমি ভাই, আপনি এই ঠান্ডা হন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে, টেনশন করেন না, আল্লাহ আপনাকে চালাবে। কারণ তার পকেটে টাকা নাই, সে আমাকে টাকা দিতে পারতেছে না, কিন্তু সে আমাকে সান্ত্বনা দিতেছে, ঠান্ডা করতেছে। তো এই যে এরকম কিছু ব্যক্তি আছে, আসলেই তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদেরকে আমি কখনোই বলবো না। আল্লাহ যদি আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে, আমি ফেসবুকে এইভাবে বলে যাবো যে মারুফ ভাই আমাকে 5,000 টাকা দিচ্ছে, অমুক ভাই আমাকে 10,000 টাকা দিচ্ছে, অমুক ভাই আমাকে 500 টাকা দিচ্ছে, ইমন আমাকে 100 টাকা দিচ্ছে, ইমন আমাকে 500 টাকা দিচ্ছে। এভাবেই ভাই আমি বলে যাবো। এটা আমার স্বভাব। আমার রূপায়ণ ভাই লিখেছে, সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি। ধন্যবাদ রূপায়ণ দা। রাঙামাটির যে সংগঠনের ক্যাশিয়ার হচ্ছে রূপায়ণ চাকমা দাদা। তো আসলে এই দাদা ব্যক্তিগতভাবে, আর এখানে নীলরঞ্জন চাকমাদা আছে যে নেতৃত্ব দেয়, আসলে তারা যথেষ্ট পরিমাণের, তাদের কারণেও আমি টিকে আছি। এরকম অনেকেই আছে, সবগুলোর নাম আজকে বলবো না, অনেকেই আছেন। তো দুজনের কমেন্টের কারণে বললাম যে তাদের কারণে আমি টিকে আছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। আর আপনারা খুব তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ হবে। আর আমি আপনাদের কাছে বলছি না যে খুব তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন হবে বিদায় কালকে আমারে কিন্তু আপনারা 500 করে টাকা প্রতিজন পাঠিয়ে দেন, এটা বলতেছি না। আমি কাজ করতেছি, কাজের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে বলতেছি যে খুব তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা দোয়া রাখেন ভাই আমাদের জন্য। আর আমাদের যে কমিটিটা, সেটা মন্ত্রী মহোদয় অলরেডি তিনি নির্দেশ দিয়েছে, কমিটি জন্য নির্দেশ দিয়েছেন তিনি, তার নির্দেশনায় আমরা কমিটি সাবমিট করছি, কমিটি অনুমোদন হবে। আর কমিটি যেটা আছে, কর্মচারী ইউনিয়ন যারা করতেছেন, আমার সাত্তার ভাই ঢুকছে, আমাদের কি কমিটিতে নেওয়া যাবে লাল মিয়া? আমার সাত্তার ভাই আসলে, ভাই আপনি তো অবশ্যই ওই কমিটির একজন বড় মাপের নেতা। যদিও কথার স্বার্থে অনেক টাইমেই আপনার সাথে আমার সাথে বিবাদের সৃষ্টি হয়, সেটা কাজের ক্ষেত্রে হয়, ভাই ভাই থাকলে ভাই ভাই লাগে, স্বামী স্ত্রী লাগে, পিতা পুত্রে লাগে। আর আমরা তো এক এক পিতার এক একজন পুত্র, আপনার দেশ একটা আমার দেশ একটা, আমাদের সাথে তর্ক বিতর্ক লাগতেই পারে। কিন্তু সেটা ধরে আমি বসে থাকি না। যদি গ্রাম পুলিশের স্বার্থে, আপনি ওই কমিটির বড় পদে আছেন আমি জানি, আর এইখানেও খোঁচা মাইরা ভাই বলছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড সাত্তার ভাই, এখানে খোঁচা মাইরাই বলছেন, মানে একটু টিটকারি করে তিরস্কার করে বলছেন যে আমাদেরকে কি রাখা যাবে কিনা। এটা ভাই গ্রাম পুলিশের কমিটি সবার জন্য উন্মুক্ত। সততা, নিষ্ঠা, কর্মঠ, মেধাবী ছেলেরা এখানে কাজ করবে। আপনি যদি মনে করেন আমিও কাজ করব, অবশ্যই ভাই কাজ করবেন, থাকবেন। ওই যে হুমায়ুন রশিদ, দেখ ভাই তুই আমার আজকের বিরোধী না, তুই অনেক আগের বিরোধী, তুই ওই কমিটির অনেক আগের বিরোধী। এই শালা গ্রাম পুলিশের টাকা এবং ঢাকা শহরে হোটেলে থাকে, দেখায় বাল ছিঁড়ে। আচ্ছা ভাই তুইও থাক না, তুইও এই বাল ছিঁড়ে দেখিয়ে তুইও থাক। আমি তোরে, আমার জবান, আমার কাছে টাকা নাই যদিও, আমি তোরে 500টা টাকা দিই, তুই এ টাকা আমার মতো থাক, তুইও দেখা। আমি দেখানোর জন্য থাকি, তুই একটু দেখানোর জন্য থাইকে, তুই একটু থাইকে দেখা, বা আমি যতটুকু করতেছি তুই একটু করে দেখা। আমি জবান দিলাম আল্লাহর হস্তে, তুই টাকা তোর আইডি থেকে লাইভ করে দেখাবি যে আমি গ্রাম পুলিশের কাজে টাকা আছি। সাথে সাথে আমি টাকা আমার কাছে না থাকলেও আরেকজনের কাছে চাইয়াই নিয়ে আমি তোরে টাকা পাঠাবো। ধন্যবাদ ভাই, তোর সাথে আর কোনো কথা নাই, ওই একটা কমেন্টের উত্তরই তোকে দিলাম। তো যাই হোক, এবার সাত্তার ভাই আপনার কমেন্টে প্রশ্নের উত্তর আমি দিছি। আপনি যদি মনে করেন উত্তর দিবেন, দিতে পারেন যে যদি যারাই এখানে কাজ করতে ইচ্ছুক প্রত্যেককেই রাখা হবে, সেটা আমি সাত্তার ভাইকেও চিনি না, আমি ওই এখানে কোনো বাইকে আমি চিনি না, আমি চিনি যিনি গ্রাম পুলিশের কাজ কল্যাণে কাজ করবে, তারা এখানে কাজ করবে, সততা নিষ্ঠার সাথে কাজ করবে।
তোমাদের হবিগঞ্জ জেলাতে এখনো ঈদের বোনাস পাই নাই, যাই হোক কী লিখলেন বুঝলাম না। এবার আমি আপনাদের কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে লাইভ থেকে বিদায় নিব। অনেক সময় লাইভ হয়েছে, এত সময় লাইভ এই আইডি থেকে করাও যায় নাই, আর এই পর্যন্ত করিও নাই। আর কথা বলতে বলতে একটু খারাপ ও অসুস্থ, আপনারা হয়তো আমার চেহারার দিকে। আমার 108 থেকে একটা ভাই কল দিচ্ছেন, ভাই দয়া করে এই মুহূর্তে কল দিয়েন না, কারণ আমি লাইভে আছি। এই মোবাইল থেকেই দয়া করে কল দিন না, কলটা একটু পরে দেন, একটু পরে দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। সেদিন না গালি দিলা তোমার সাত্তার ভাই ঈদে, আজকে কি তোমার কমিটিতে নিবা? আমি সাত্তার ভাই কথাটা কিন্তু স্বীকার করলাম যে আপনার সাত্তার ভাই আমার সাথে আপনার সাথে কিন্তু পৈতৃক কোনো বিষয় নিয়েও ঝগড়া না, জন্মগত শত্রু থেকেও কোনো ঝগড়া না, কোনো বিবাদ না। সেদিন গালি দিছি, সেদিন মন খারাপ ছিল, গালি দিছি, কিন্তু সেই মন খারাপটা যে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে এখানে সাত্তার ভাই তার কিন্তু কিছু নাই। সেদিন আপনার সাথে আমার বিবাদ হয়েছে, দুইটা কথা হয়েছে, সেটা হয়েছে সেখানেই, সেটা শেষ, সমাপ্ত। আর মুসলমান হিসেবে তো আপনার এই 3 দিন একটা ব্যক্তির সাথে 3 দিন যদি আপনার মন থেকে জিদ নিয়ে ক্ষোভ নিয়ে কথা না বললেন, সেটাও একটা অপরাধ, ইসলামের দৃষ্টিতে একটা অপরাধ। আপনি সেটাকেই বলো অহংকার। আপনি অহংকার করতে পারবেন না, অহংকার পতনের মূল। আপনার সাথে আমার দুটো কথা লাগতেই পারে, হইতেই পারে, সেটা ধরে আমি আপনার সাথে কথাই বলবো না, সেই ব্যক্তি ভাই আমি না। বরং আপনি যদি আমাকে দুটো চটকানাও দেন যে আপনি আমাকে দুটো চর দিয়েছে, যদি দেখা গেছে যে 3 দিন পরে আপনি আমাকে ডাক দেন যে লাল মিয়া দিকে আসো, সেদিন তোমার ভাই মারছি, হয়তো বা আমার খুব রাগ উঠছে, আমি রাগের থেকে তোমার মারছি, বা সাথে সাথে আমার সেই আপনার যে আমার দুইটা চটকানা দিলেন, সেই দুইটা চটকানোর কথা আমি সাথে সাথে বুঝলে যাই যে না, সাত্তার ভাই তো আমার ডাক দিচ্ছে, যে আমাকে আদর করবে, ভালোবাসবে, সে আমাকে শাসনও করতে পারবে। এটাই দুনিয়ার নিয়ম। আমাকে যে আদর করার অধিকার রাখে, সে আমাকে শাসন করার অধিকার রাখে। তো আপনার সাথে আমার ঝগড়া হয়েছে হয়েছে, সেটা সেটা সেই পর্যন্ত শেষ আমি মনে করি। আমি একটা মিটিং দিলাম এখন, তুই আসলাম, নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমার নিরঞ্জন দা। হ্যাঁ দাদা, আপনারা জেলা কমিটির মিটিং দেন, আমি প্রত্যেকটা জেলাতে যাব, এবং জেলা কমিটিটা এই বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, এই প্যাডে আপনারা জেলা কমিটিটা করিয়া সেটা আপনারা এই আপনাদের ডিসি অফিসে জমা দিবেন, এবং টেন্ডার প্রতিনিধির যে কাগজটা আছে সেটাও জমা দিবেন। এইটা আমি আমার সিল স্বাক্ষর লাগবে, আমাদের কমিটিরটা লাগবে। তো আপনারা সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই জেলার মিটিংটা দ্রুত দেন, জেলার মিটিংটা আপনারা দিলেই আমি এই সিল স্বাক্ষর মাইরা দিলে আপনারা সেই কাগজগুলো নিয়ে কিন্তু ডিসি অফিসে দিতে পারবেন। তো এই মিটিংটা আপনারা দ্রুত দ্রুত আমার ডেট দিবেন, 64 জেলার 64টা জেলা সম্মেলনের ডেট আমি দ্রুত চাচ্ছি। তো এটা আপনারা দিবেন। আর সাত্তার ভাই, আসলেই তোমারে ভালো লাগে, কিন্তু তোমারে বোঝাইতে পারি না। ধন্যবাদ সাত্তার ভাই আমার ভালো লাগার জন্য, আপনার অনেক ছোটো ভাই আমি, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আপনার ছোটো ভাইটার মাথা গরম, যদি মাথা গরম করে আনলাম তখন দেখা গেছে যে আবুল তাবুল বলি, রাগ করি, খারাপ বলি, খারাপ ভাষা বলি। তো ছোটো ভাইটাকেও ক্ষমা করে দেবেন, ছোটো ভাইটাই এমন, এটা মনে করবেন যে আমাদের ছোটো ভাইটাই এমন, একটু রাগ বেশি, মাথা গরম হইতেও টাইম লাগে না, হয়তো বা বুঝাইতে পারেন না, এটা আমারও ব্যর্থতা আছে, আপনাদেরও কিছু ব্যর্থতা আছে, দুইটা আমি দিয়েই হয় না। তো ধন্যবাদ আবারও জানাচ্ছি সাত্তার ভাইকে। তো যদি ভাই সাত্তার ভাই কাজ করেন, অবশ্যই কাজ করবেন, অবশ্যই করবেন, কারণ আপনারা আছেন বিদায়ী কিন্তু আমরা এই পথ হারাই নাই, দিশাহারা হই নাই, আমরা এগোচ্ছি। তো কাজ করতে চাইলে অবশ্যই ভাই রাখা হবে, সেটা মন থেকে বলবেন, টিটকারি না করে মন থেকে বলবেন যে লাল মিয়া আমি কাজ করতে চাই তোমার এখানে। আমাকে আপনি বলতে হবে না, কারণ আপনি আমার বয়সে বড়, যারা বড় আছেন তারা আমাকে তুমি বলতে পারেন, এবং যারা আমার আরও বড় আছেন তারা তুইও বলতে পারেন, আমি অসন্তুষ্ট না, তুই আরও কাছের ভাষা বলতে পারেন। ইনশাল্লাহ দেখা গেছে যে আমি আপনাদের সাথে আছি। যদি মনে করেন সাত্তার ভাই যে লাল মিয়া তোমার সাথে থাকতে চাই, কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে বলবেন। ইনশাল্লাহ যে দায়িত্ব চান ভাই সেই দায়িত্বই দেব। আমি তো চাইছি যে আপনারা দায়িত্ব পালন করেন, আমি ব্যানার হয়ে থাকি আপনাদের মাঝে, আমার সাইনবোর্ড বানান, ব্যানার বানান, কিন্তু আপনাদের কমিটির লোকজন তারা আমাকে দেখতেই পারে না, তাদের পাকা ধান খেতে আমি মই দিচ্ছি যেখানে দেখতেই পারে না, তারা এটা চায় না, চায় না বিদায়ী ভাই, হয় নাই, এই পর্যন্ত হয় নাই, আর সেটা হবেও না আপনাদের এখানে বেশি না 2-4 জন ব্যক্তির কারণে। সাত্তার ভাই আপনি ভালো থাকলে কি ওইখানে 2-4 জন ব্যক্তি আছে তাদের সাথে আমার ভাই মিলবে না, এটা আপনি জানেন। তো যাই হোক, আজকের লাইভে অনেক বেশি কথা বলা হয়েছে, অনেক,
এত লম্বা লাইভ কখনো করি না, 9:30 থেকে 10:30 বেজে এখন তাও পান, এখন 9:45। হুমায়ুন রশিদ ভাই, ভাই তোর কাছে মাপ চাচ্ছি ভাই, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ, অর্থনৈতিকভাবেও অসুস্থ, প্রত্যেকটা জায়গাতেই অসুস্থ। তুই তো একজন গ্রাম পুলিশ ভাই, তোর কাছে আমি মাপ চাই ভাই। ভাই তুই আমার মাফ করে দে ভাই, কমেন্ট খারাপ করিস না, তুই করে বলতেছি ভাই, তোর কাছে আমি মাপ চাই ভাই। হ্যাঁ আমি ভাই খারাপ লোক, তুই ভালো লোক, আল্লাহ তোরে 1000 বছরের নেক হায়াত দান করুক। আর আল্লাহর কাছে ভাই তুই দোয়া কর, আমি যাতে, যেহেতু খারাপ লোক, আগামীকাল যেন আমাকে আল্লাহ এই মৃত্যুদেয় নিয়ে যায়। ভাই তোর কাছে আমি মাপ চাই, আমি তোর পরিবারের জন্য দোয়া করতেছি, তোর জন্য দোয়া করতেছি। তুই যদি কখনো আমাকে 2 টাকা দিয়ে থাকোস, দেশ নাই, আমি জানি যে 2 টাকাও তুই দেশ নাই কখন, যদি ভাই দিয়ে থাকোস, আমি তোর কাছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতেছি এবং মাপ চাইতেছি। তুই আমার সেই টাকার দায় রুজকে আমাদের 2 টাকা না, আমার ক্ষমা করে দিস ভাই। তবুও তুই ভাই থাম ভাই, আমি তোর কাছে মাপ চাচ্ছি ভাই। আমার পল্টন রবি দাস ভাই, বগুড়া সারিয়াকান্দি উপজেলা থেকে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। ছোট ভাই সাতার ভাই লিখেছেন, ছোট ভাই এমন করে কমেন্ট করে না, লাল মিয়ার লাইভে অনেক পার্সন ব্যক্তির যুক্ত আছে। সাতার ভাই আসলে আমরা, আমার আমার লাইভে এই আইডি না, ওই আইডিটাতে ভিআইপি পার্সন আমার লাইভে যুক্ত থাকে, আমার ওই আইডিটাতে। এই আইডি এখনও নতুন আইডি, তাই তারপরও যেহেতু এটা ফেসবুক মিডিয়া, আমি কিন্তু কারো লাইভেই ঢুকি না, কারো লাইভে, কারণ যাকে আমার খারাপ লাগবে তাকে আমি এড়িয়ে চলবো, তার ধারেও যাব না, কাছেও যাব না, তার সাথে আমি কথা বলবো না। যাকে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, তাকে আমি নিতে পারি না, আমি তার ধারে কাছেই যাব না, তার সাথে আমার কথাও লাগবে না, তার লাইভেই আমি ঢুকি না। যাকে আমার ভালো লাগে তার লাইভে আমি ঢুকবো, তার কথা শুনবো, কিন্তু ভালো না লাগলে তার লাইভে আমি ঢুকবো না। এই যে রশিদ সাহেব, হুমায়ুন রশিদ সাহেব, তিনি আমি যতদিন যাবৎ ফেসবুক চালাচ্ছি, আমার শুরুর থেকেই তিনি এই খারাপ কমেন্ট করে। তো আমি আমার ভাইটাকে বলবো, ভাই আমি এইটা নতুন নতুন আইডি, এই আইডিতে আমি ফলোয়ার নেই নেন, এই আইডিতে আপনারা ইনভাইট করছেন, আমার আইডি দেখে আপনারা ইনভাইট করছেন, আপনারা যুক্ত হয়েছেন, আমার আইডিতে যুক্ত হয়েছে। ভাই আমি যদি খারাপই ব্যক্তি, আপনি আমার আইডিতে কেন অ্যাড করছেন? আমার আইডিতে অ্যাড না হলে আপনি পারতেন, যেহেতু আপনার পছন্দের ব্যক্তি আমি না, আমাকে পছন্দ হয় না, ভালো লাগে না, তাহলে আপনি আমার আইডিতে যুক্ত না হইতেন। এই যে লাইভে আসছি, আপনি লাইভে কেন যুক্ত হয়েছেন? ভাই আমি খারাপ ব্যক্তি, আমার কথা পছন্দ হয় না, তাহলে আপনি তো নাই আসতে পারতেন। ভাই আমি খারাপ কথা বলতে চাইনি, কিন্তু আপনার কিছু দালাল, তাদের কারণে আমার কথা খারাপ হচ্ছে। রশিদ ভাই আসলে এই ধরেন, আমি কিন্তু হঠাৎ করে রাইগে যাই, দেখেন ভালো মন্দ মিলিয়েই কিন্তু এই পৃথিবীটা, আল্লাহ পাক, মহান আল্লাহ পাক যেদিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে, পৃথিবীতে মানুষ পাঠানোর আগে শয়তানের জন্ম হয়েছে, সেটা ওই বেহেশত থেকেই হয়েছে। বেহেশত থেকে পৃথিবীরই তখন সৃষ্টি হয় নাই, পৃথিবীর সৃষ্টি হয় নাই, পৃথিবীতে মানুষ পাঠায় নাই, তখন শয়তানের সৃষ্টি হয়েছে। শয়তান বিদ্যমান আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, মানুষের মাধ্যমেই শয়তান বিদ্যমান। শয়তানের নিজস্ব কোনো রূপ নাই, চেহারা নাই, অস্তিত্ব নাই। শয়তানের অস্তিত্ব মানুষের মাঝে ভর করে। তাহলে ধরেন, যখন এই যে আমরা রাগান্বিত হই, একটা কাজ রাগান্বিত হয়ে করি, ধরেন হঠাৎ করে এখন আমি ক্ষিপ্ত হয়ে গেলাম, আপনারা গালিগালাজ করলাম, যা খুশি সেই ভাষায় গালিগালাজ করলাম, মনে রাখবেন যে ওই মুহূর্তটা আমার উপর শয়তান ভর করেছে। ওই মুহূর্তটা আপনার কথায় ক্ষিপ্ত হয়ে গেছি, আমার উপর শয়তান ভর করছে, শয়তান ভর করার পরে আমার মুখ দিয়ে যে ভাষাগুলো ছাড়ার কথা না, সেগুলো ছাড়ছে। তো যাই হোক, এইটা নিয়েই এই দুনিয়া, এই পৃথিবীটা এইটা নিয়েই, এইভাবেই আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম মৃত্যু হবে, রোজ কিয়ামত আসবে, পৃথিবী ধ্বংস হবে, এবং পরবর্তী যেটা জগৎ, ব্যস্ত দুজক, সেখানে আমরা যাব। তো ভাই এখানে হতে পারে ব্যক্তি হিসেবে আমি আপনার কাছে খারাপ, ভালো না, হয়তো বা কোনো কারণে আমি অনেকের সাথে খারাপ আচরণ ফোনেও করি না তা না, যার সাথে ফোনে খারাপ আচরণ করি তার কাছে আমি খারাপ, যে লালমিয়া ভাইয়ের একটা ফোন দিয়েছিলাম, কিন্তু লালমিয়া ভাই আমার এই ভাষাগুলো খারাপ বলছে। হয়তো বা আপনি যদি আবার এইভাবে ভাবেন যে লালমিয়া ভাই হয়তো বা কোনো মানসিক টেনশনে আছে, বা কোনো কাজের জায়গাতে আছে, যে কারণে আমার সাথে খারাপ আচরণ করছে। কারণ ওনার কাছে আমরা অনেকেই ফোন দিই, উনি ফোনের একটা বিরক্তও আছে, যে প্রতিদিন যদি 100-200 ফোন করলে কথা বলতে হয়, তাহলে এইটাও একটা বিরক্তিকর ব্যাপার। হয়তো বা লালমিয়া ভাই ওরকম একটা জায়গায় ছিল, আমার সাথে খারাপ আচরণ করছে। আমি আবার 7 দিন পরে দিয়ে দেখি যে একই আচরণ লালমিয়া ভাই আমার সাথে করে কিনা।
তো হতে পারে তাহলে আপনি ওই জায়গা থেকে আমার উপর ক্ষিপ্ত, আমাকে খারাপ জানেন, আমার প্রতি আপনার হতে পারে এমন। তো তার জন্য ভাই আমি ক্ষমা প্রার্থী। আমার দ্বারা যারা যারাই কষ্ট পাইছেন আপনারা, অনেকের সাথে আমি খারাপ আচরণ করছি। তো যারা যারা আমার জন্য আপনারা কষ্ট পেয়েছেন, আমি আজকের লাইভে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই। যেমন এই এই যে আমার মইনুর রশিদ, আমার এমডি হুমায়ুন রশিদ ভাই, ভাই আমি তো একজন সাধারণ ঘরের সন্তান। আপনার কমেন্টে বোঝা যাচ্ছে আপনি মনে হয় অলি আউলি ঘরের সন্তান। ভাই এইটাও একটু তিরস্কার করে বললেন। আসলে এই আমি কিন্তু আপনাকে এখন আর তিরস্কার করে কোনো কথা বলতেছি না, বা আজকেও আমি আপনাকে তিরস্কার করে কথা আজকে বলি না। কেউ কারো পিছে আমরা না লাগি। অলি আউলিয়া আছে, কিন্তু বর্তমানে আর কোনো অলি আউলিয়া নাই। আর সেটাও আল্লাহ জানে যে আল্লাহ কাকে অলি কাকে আউলিয়া বানিয়েছে, সেটা আল্লাহ জানে। তো ভাই একটা অলি আউলিয়া লাগে না। আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি মুসলিম হন, আপনি যদি কোরআন জানেন, আপনি যদি হাদিস জানেন, তাহলে অবশ্যই আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা তখন বলবেন। তখন ওই অলি আউলিয়ার সন্তান লাগে না ভাই। এটা প্রত্যেকটা মুসলমানই অলি আউলিয়া, প্রত্যেকটা মুসলমান ইমানের সাথে চললেই নামাজ রোজা হজ জাকাত, যেমন ইসলামের স্তম্ভগুলো যদি আপনি মেনে চলেন, আপনি যদি কোরআন জানেন হাদিস জানেন, তখন আপনি কথাগুলো বলবেন ভালো কথা। সেটা আপনি ওই অলি আউলিয়ারা যা বলে গেছে সেইটা। হ্যাঁ হুমায়ুন ভাই, বুঝতে পারছি। আমি কিন্তু এটাও এখানে বলে গেছি যে কাউরে বলছেন বা আমারে বলতেছেন বা কাউরে বলছেন, বলার দরকার নেই ভাই। আমরা 5 ভাইয়ের 5 সন্তান, আমরা 5 রকম। আমাদের আমাদের মুভমেন্টও মন মানসিকতাও 5 রকমের। তো এখানে সকলেই এক মনের মানুষ না আমরা। শুধু একটা জিনিস থেকে আমরা বিরত থাকি, সেটা হচ্ছে বিতর্ক। আমি মাপ চাচ্ছি যদি আমার আইডিতে এমন কেউ থাকে না, আমাকে পছন্দ হয় না, আপনারা ভাই আমি মাপ চাচ্ছি পায়ে ধরে, আমার আইডিতে আপনারা থাকেন না, আইডি থেকে চলে যাবেন। হুমায়ুন ভাই আপনাকে বলতেছি না, আমার আইডির সকল ফ্যান অ্যান্ড ফলোয়ারদেরকে বলতেছি, যদি আপনার আমার প্রতি ক্ষোভ থাকে, আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে আমাকে আপনি রাগ ক্ষোভ অভিমান জিদ যা আছে আমাকে বললেন, কিন্তু আমার আইডিতে বললেন না ভাই। আপনার কাছে আমি মাপ চাচ্ছি। কারণ আপনি খারাপ করবেন, আপনার ওগুলো দেখে আমার খারাপ লাগে, আমিও খারাপ করলাম। ফেসবুক মিডিয়া এমনই একটা জায়গা। আর সাত্তার ভাই কিন্তু, শ্রদ্ধেয় বড় ভাই সাত্তার ভাই কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা আসলো যে আমার আইডির সাথে ভিআইপি ভিআইপি পার্সন আমার আইডির সাথে থাকে ভাই। এগুলো তারাও দেখে, তারাও শুনে এগুলো কিন্তু তারা বলে। শুধু আমার আইডি না, এই যেগুলো একটু বড় আইডি, তাদের আইডির সাথেই ভিআইপি ভিআইপি পার্সন আছে। যেমন এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল ভাই, তার আইডিটা বড় আইডি, তার আইডির সাথেও কিন্তু ভিআইপি ভিআইপি পার্সন আছে। কিন্তু তিনি যদি জ্ঞানী মস্তিষ্কের মানুষ হইতো, তিনি ভাবতো যে আমি ফেসবুকে যে কথাগুলো বলি, এগুলো শুধু গ্রাম পুলিশই শুনে না, এগুলো বড় বড় ভিআইপি ব্যক্তি আমার আইডির সাথে আছে, তারাও এগুলো দেখে, তারাও শুনে। তাহলে আমি কথাগুলো খুব হিসাব করে বলি। তার কিন্তু বর্তমান কাজই হইল যে শুধু সমালোচনা করা। ফেসবুকে একটা পোস্ট করবে, একটা সমালোচনা। যাই হোক, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। তো অনেক কথা হইলো। তো আপনারা আমি যেই পরামর্শগুলো দিলাম, এই পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ কাজ হবে। এই পরামর্শ অনুযায়ী কাজ হবে। ঈদের পরে আমরা মিটিং ডাকবো। আমি আজকে যে একটা পোস্ট করছি, 4-5 জন ব্যক্তির নাম বলেছি, মজিবর ভাই, তারপরে আমাদের এই বগুড়ার মাসুদ ভাই, মজিবর ভাই, তারপরে আতিক, সুমন, আর সাংগঠনিক যে দায়িত্বটা দেওয়া হয়েছে কৃষ্ণধন চৌধুরী। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা নামগুলো দেন। আমার সাথেও যোগাযোগ আপনারা করতে পারেন, ইচ্ছা করলে আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আপনারা নামগুলো দেন। ঈদের আগেই হইতে পারে যে আমি এই যে কাজগুলো সাংগঠনিক কাজ, কাগজপত্রের কাজগুলো বাকি আছে, সেগুলো আমি ঈদের আগে কমপ্লিট করে মন্ত্রণালয়ে সাবমিট করে দেব। ঈদের পরে আমি মিটিং দেব, এটা হতে পারে। তো 64টা প্রতিনিধি, এটা আমি হয়তো বা শুক্রবারের ভিত্তি কমপ্লিট করব, কমপ্লিট করে জমা দেব। হুমায়ুন ভাই, আপনার কি কথা আছে? আমাদের গ্রাম পুলিশ বাহিনীর গ্রুপিং করতেছেন কেন? কেন সবাই এক হয়ে? ভাই যাই হোক, রাজনৈতিক সদস্য যে আমাদের এত গ্রুপিং, যাই হোক হুমায়ুন ভাই, আপনার সাথে আমি আর তর্কে জড়াবো না ভাই। সরাসরি আপনি যেহেতু দোষটা আমাকে দিলেন,
যে আপনি কেন গ্রুপিং করতেছেন, এটা কিন্তু আপনি লিখছেন যে আপনার সঙ্গে খারাপ কথা বলতে চাই না, কিন্তু আমার একটা কথা আছে, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর গ্রুপিং করতেছেন কেন, কেন সবাই এক হয়ে কাজ করতেছেন না? যাই হোক, এই প্রশ্নের উত্তরও দিতে গেলে আপনার সাথে আমার দুইটা কথা আবারও বাড়াবাড়ি হবে। আমি চাই না ভাই লাইফ থেকে বেরিয়ে যাবো এই মুহূর্তে বাড়াবাড়ি হোক, আপনি সরাসরি দোষটাই আমাকে দিতেছেন। তো আসলে আপনি আগে ভালোভাবে জানেন যে গ্রুপিংটা কারা চাচ্ছে, কেন করতেছে, আগে জানেন ভাই। সমস্তটা জানার পরে এবার আপনি আমাকে ফোনে বললেন বা পরবর্তী লাইভে বললেন যে লালমিয়া ভাই দোষটা সমস্তটাই আপনার, তখন আপনি আমাকে দোষ দিবেন এবং প্রমাণ সহ দোষ দিন ভাই যে হুমান ভাই এই দোষটা আপনার। ভাই সবাই দায়টা আপনি সরাসরি আমাকে বলতে পারেন না। এখন লিখছেন সবাই, এই আমারটা বাদ দিলেন লিখলেন সবাই। ভাই আমি আগেই বলছি যে ওই কমিটিটা আপনি বিচার বিশ্লেষণ করে, আমারটা বিচার বিশ্লেষণ করে আপনি আমার পরবর্তী লাইভে আসেন বা আমার ফোন দিয়ে আপনি বললেন যে আপনার এই ভুল আছে, এই দোষ আছে। আমি চেষ্টা করবো আমার সেই ভুলটা শুধরানোর জন্য, এটা আমি চেষ্টা করবো ভাই। কিন্তু আপনি আমার ভুলটা ধরিয়ে দিতে হবে যে লালমিয়া ভাই আপনি এই ভুলটা করতেছেন, এটা বাদ হইলে আপনার কাজটা পারফেক্ট হয়, সংশোধন হয়। আমি চেষ্টা করব সেই ভুলটা আমি সংশোধন হওয়ার জন্য। ধন্যবাদ ভাই, রশিদ ভাই, ভালো থাকবেন। আমার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো যাই হোক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের পরিবারের জন্য দোয়া রইল, সকলের জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য। ছাত্র ভাইয়ের কমেন্ট পেয়ে আমি আজকে খুশি। যাই হোক, ধন্যবাদ লাল মিয়া। আচ্ছা যাই হোক, আজকে আমি একটু বিদায় নিলাম, পরে সাক্ষাতে কথা হবে। ধন্যবাদ ছাত্র ভাই। আমিও আপনাকে লাইভে পেয়ে সন্তুষ্ট, খুশি হলাম ভাই। আপনিও ভালো মনের মানুষ, রাগ জিদ অভিমান যাই হোক আপনি আমার লাইভে আসেন, তার জন্য ধন্যবাদ। আবার এই দেখা গেছে যে লাইভের কমেন্টে আপনার সাথে ভালো ভালো কথা হয়, তার জন্য ভাই ধন্যবাদ। তো যাই হোক, বিদায় ভাই, আমিও নেব। আপনার জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল, এবং 45,000 গ্রাম পুলিশের জন্য ভাই দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কার দোয়া কবুল করে বলা যায় না, হয়তো ভাই একটু আমার ভুল হয়েছে আপনাকে বলা সরাসরি, কিন্তু আমার সকল নেতাদের উদ্দেশ্যে বিষয়টা বলা। ধন্যবাদ রশিদ ভাই। তো যাই হোক, এই যে এভাবেই দেখেন আপনি, একটা আমারও দোষ আছে, আমি আপনাদের প্রতি ক্ষিপ্ত হই, বোঝাই না, না বুঝিয়ে আমি খারাপ ভাষা বলি, যে কারণে আপনারাও দু চারজন যারাই আছেন তারা যদি আমাকে একটু চেনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, 2টা দিন আমার সাথে ঢাকায় এসে দৌড়ান চলেন, তখন আর আমাকে কিন্তু আপনি খারাপ কমেন্ট করতে পারবেন না। এটা আমি আশা করি আমার সাথে আপনি 2টা দিন চলবেন, তারপরে আমাকে খারাপ দেখা, খারাপ বলার জায়গা আপনি খুঁজে পাবেন না। সিলেটের শাহ আলম, ওই কমিটির এতটাই ভক্ত ছিল আপনার মতো, আমাকে দেখতেই পারতো না, আমার বিরুদ্ধে লাইক করতো, আমার বিরুদ্ধে পোস্ট করতো। একটা কর্মচারী ইউনিয়নের হাতিয়ার ছিল আমার বিপক্ষে। সিলেট বেড়াইতে যেয়ে তার বাড়িতে আমি 2টা দিন ছিলাম, মাত্র 2টা দিন ছিলাম। এই 2 দিন সকাল টু রাত্রি 12টা 1টা পর্যন্ত ও আমার সাথে থাকতো। ঘুমাইতাম 1টার পরে, যে তখন থেকে ভোর পর্যন্ত ও থাকতো না। এই 2 দিন না 3 দিন ছিলাম টোটালে। এই 3 দিনও আমার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চইলে ও আমার কোনো ভুল করছি কোনো কিছু খুঁজে পাই নাই। আমার অজস্র ফোন আইছে, ওর সামনে কথা বলছি, তো আমার কোনো ভুল ত্রুটি খুঁজে না পাইয়ে অবশেষেও বলছে যে আমি 3টা দিন লাল মিয়ার সাথে চললাম, লাল মিয়ার কোনো ভুল আমি ধরতে পারলাম না। লাল মিয়া, আমি কর্মচারী ইউনিয়নের লোক জানে, কিন্তু লাল মিয়া একটা বারের জন্য ওই মুহূর্তে আবার নাসের ভাই ফোন দিছিল ওরে যে লাল মিয়া কেন তোমার বাড়িতে গেল। তো তখন ও বলছে যে লাল মিয়া আমার বাড়িতে আসছে, লাল মিয়া এখানে আসছে বেড়াইতে, সে মেহমান, আমি তার বাড়িতে আনছি। কিন্তু লাল মিয়া আজকে 3 দিন পর্যন্ত একটা বারও আপনার বিরুদ্ধে কোনো কথা বলেনি, আপনার নামে বদনাম করেনি, আপনাদের কমিটির নামে বদনাম করেনি। কিন্তু আপনি তো ফোন দিয়েই লাল মিয়ার নামে বদনাম করেন, তাহলে তো লাল মিয়ার দোষ আমি ধরার কোনো জায়গা পাইলাম না। অবশেষে সেই শাহ আলম কিন্তু আমার ভক্ত হয়ে গেছে, কর্মচারী ইউনিয়ন বাদ দিছে, কর্মচারী ইউনিয়ন পরে ওরা বহিষ্কার করছে। এখন ও শাহ আলম এমনই আমার ভক্ত, ওর মা আমার মা, ওই একটা সম্মানের জায়গায় ও আমাকে ভাই হিসেবে সম্মান দিয়েছে, এবং ওর মা বলে দিছে যে আজীবন মরার আগ পর্যন্ত তুমি আমার ছেলে হিসেবে আমার কাছে স্বীকৃতি হিসেবে থাকবা। তো আমিও আপনাকে বলছি, বা আমার আইডিতে যারাই আছেন আমার সাথে 2 দিন চলবেন, 2 দিন চলার পরে যদি আমার কোনো ভুল ধরতে পারেন আপনারা, তাহলে ভাই মাথা পেতে নেব, যে কথাই বলবেন সেটা মাথা পেতে নেব। তো হুমায়ুন ভাই ভালো থাকবেন। আপনার হয়তো বা শিক্ষিত ছেলে, ওই কমেন্টের পর একটা কমেন্ট দ্রুত আপনি করতে পারতেছেন, কিন্তু একটার উত্তর দিতে যায় আরেকটা কমেন্ট চলে যেতেছে, সেটা বা আমি দেখতেছি না বা উত্তর দিতে পারতেছি না। নেতাদের উদ্দেশ্যে বিষয়টা বলে ধন্যবাদ ভাই। আমি আপনাকেও বলতে চাই না
ওনার প্রতিপক্ষ কেউ বলতে চাই না। লাল মিয়া ভাই, আপনি আপনার জায়গা থেকে যেমন নাসির মোস্তফাদুল্লাহ, সাত্তার, আপনি সহজে আপনার কমিটির নেতারা আছেন, আপনি সকলেই এক টেবিলে ডাকেন। তো যাই হোক, ধন্যবাদ ভাই। সাত্তার ভাই অনেক জ্ঞানী লোক। হ্যাঁ, সাত্তার ভাই জ্ঞানী লোক। তো আমিও বিদায় নিতে চাচ্ছি, সাত্তার ভাই বিদায় নিচ্ছে, আমিও বিদায় নিতে চাচ্ছি। অসংখ্য কথা হইলো, আজকের মতো কথা কখনো হয় নাই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।